থার্সডের এই পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত জানাই। এই পর্বের আলোচ্য দ্য টেমিং অব দ্য শ্রিউ, উইলিয়াম শেক্সপিয়ার রচিত কমেডি। 15ই সেপ্টেম্বর 2022 এই পর্ব শুধুমাত্র ভেবে দেখতে পারেন এই চ্যানেলে সম্প্রচারিত। গল্পপাঠ ও সম্পাদনায় থাকবো আমি তমনাশ। শুরু হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার রচিত কমেডি দ্য টেমিং অব দ্য শ্রিউ। ইতালি দেশের একটি শহরের নাম পাদুয়া। সেখানে ব্যাপটিস্টা মিলোনার নামে এক ধনী ভদ্রলোক বাস করতেন। তার ছিল দুটি মেয়ে, ক্যাথরিন আর বিয়াঙ্কা। ছোট মেয়ে বিয়াঙ্কার স্বভাবটা খুব মিষ্টি, সে দেখতেও খুব সুন্দরী। বহু তরুণ তাকে বিয়ে করতে চায়। মিষ্টি মেয়ে বিয়াঙ্কার কবে বিয়ে হয়ে যেত যদি না একটা বাধা থাকতো। ব্যাপটিস্টা ঠিক করেছিলেন আগে বড় মেয়ের বিয়ে না দিয়ে তিনি ছোট মেয়ের বিয়ে দেবেন না। আর গণ্ডগোলটা সেইখানেই। বড় মেয়ে ক্যাথরিন দেখতে সুন্দরী হলে কী হবে, সে ছিল ভীষণ বদমেজাজি। তার জিভটা একেবারে শান দেওয়া, সে যাকে যেমন খুশি গালাগালি করে। বয়স্ক লোকদেরও ছেড়ে কথা বলে না। এই কড়া মেজাজের জন্য তার কাছে কেউ ঘেঁষতে চায় না। ক্যাথরিনের গালাগালির ভয়ে কেউ ব্যাপটিস্টার বাড়ির কাছে যেতে চায় না। সারা পাদুয়া শহরে ক্যাথরিনের মেজাজের কথা প্রচার হয়ে গিয়েছে। সবাই তাকে বলে ক্যাথরিন দ্য শ্রিউ। এখানে ভয়ঙ্করী মেয়ের পাত্র জুটবে কী করে? ক্যাথরিনের বিয়ে হবার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না, আর সেই জন্য মিষ্টি মেয়ে বিয়াঙ্কার বিয়েটাও আটকে রয়েছে। গ্রেমিও আর হর্টেনসিও হলেন পদুয়ার দুজন ধনী যুবক। এরা দুজনে বিয়ে করতে চায় বিয়াঙ্কাকে। সেজন্য দুজনের মধ্যে সম্পর্কটাও খুব ভালো নয়। কিন্তু ব্যাপটিস্টার সেই ধনুক ভাঙা পণ। আগে তিনি বড় মেয়ের বিয়ে দেবেন, তারপর ভাববেন ছোট মেয়ের পাত্রের কথা। একদিন রাস্তায় গ্রেমিও আর হর্টেনসিওর সঙ্গে ব্যাপটিস্টার দেখা হয়ে গেল। তিনি তার দুই মেয়েকে নিয়ে বেরিয়েছিলেন। ওরা দুজনেই যে বিয়াঙ্কাকে বিয়ে করতে চায় তাও ব্যাপটিস্টা জানতেন। তিনি ওদের বললেন, দেখো, তোমাদের মধ্যে কেউ আমার বড় মেয়ে ক্যাথরিনকে বিয়ে করো না। সেও তো সুন্দরী। আর তা যদি না করতে চাও তবে তার জন্য একটি ভালো পাত্রের সন্ধান করো। ওর বিয়ে হয়ে গেলেই আমি বিয়াঙ্কার বিয়ে দেব, মোটেই দেরি করব না। দুজন ধনী যুবক বিয়াঙ্কাকে বিয়ে করতে চায়, অথচ সেই বড় বোন তার দিকে কেউ ফিরেও চাইছে না। এতে ক্যাথরিন খুব রেগে গেল। সেও ওদের দুজনকে কিছু কড়া কথা শুনিয়ে দিল। বিয়াঙ্কা বলল, আমি এখন বিয়ে করব না, আমি এখন বাড়িতে বসে লেখাপড়া করব, গান বাজনা করব। ব্যাপটিস্টা বললেন, এ তো খুব ভালো কথা। তারপর গ্রেমিও আর হর্টেনসিও দিকে তাকিয়ে বললেন, শোনো, আমি বিয়াঙ্কার জন্য একজন ভালো শিক্ষক রাখতে চাই। সেজন রকম কোনো শিক্ষকের সঙ্গে তোমাদের পরিচয় থাকলে তাকে আমার কাছে পাঠিয়ে দিতে পারো। ব্যাপটিস্টার কাছ থেকে এসব কথা গ্রেমিও আর হর্টেনসিও বুঝতে পারল যে এখানকার মতো বিয়াঙ্কাকে পাওয়ার আশা দুরাশা। সুতরাং দুজনে ঠিক করলো যে আপাতত তারা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি মুলতবি রাখবে। ক্যাথরিনকে বিয়ে করতে পারে এমন একজন পাত্র খোঁজার জন্য দুজনেই চেষ্টা করবে। তারপর ক্যাথরিনের বিয়ে হয়ে গেলে বিয়াঙ্কাকে পাওয়ার জন্য দুজনে আবার প্রতিদ্বন্দ্বিতা শুরু করবে। এই সময় লুসেন্সিও নামে এক ধনী যুবক তার ভৃত্য ত্রানিওকে নিয়ে এসে পড়ল সেখানে। লুসেন্সিও পদুয়ার লোক নয়, তার বাড়ি পিৎজা শহরে। সেখানে তার বাবা ভিনসেন্সিও একজন ধনী আর মানি বণিক। তিনি অগাধ সম্পত্তির অধিকারী। লুসেন্সিও হলে বাবার একমাত্র ছেলে, আর ত্রানিও কেবল তার ভৃত্যই হলো, বন্ধু নয়। কিসেও ভদ্র সময় চলাফেরা করার মতো আচরণ মোটামুটি জানে। ভিনসেন্সিও ব্যবস্থা সংক্রান্ত কিছু কাজের ভার দিয়ে ছেলেকে পদুয়াতে পাঠিয়েছিলেন। সঙ্গে দিয়েছিলেন ত্রানিওকে। তিনি ধনী মানুষ, পদুয়া শহরেও তার কারবার রয়েছে। এদিকে বিয়াঙ্কাকে দেখে যুবক লুসেন্সিও তো একেবারে মুগ্ধ হয়ে গেল। সে ভাবল, বিয়ে যদি করতে হয় তবে এমন মেয়ে কী করব। ত্রানিওকে নিয়ে আতালে দাঁড়িয়ে লুসেন্সিও আর ব্যাপটিস্টা গ্রেমিও আর হর্টেনসিওর কথাবার্তা শুনতে লাগলো। ওরা সবাই চলে যাবার পর ত্রানিওর সঙ্গে পরামর্শ করে লুসেন্সিও একটা ফন্দি বার করলো। ঠিক হলো লুসেন্সিও গৃহশিক্ষক সেজে ব্যাপটিস্টার বাড়িতে ঢোকার চেষ্টা করবে। তিনি তো বিয়াঙ্কার জন্য গৃহশিক্ষক রাখবেন বলেই ঠিক করেছেন। লুসেন্সিও ছদ্মবেশে বামিজ অ্যাডো অ্যাবাউট নাথিং বাড়িতে গিয়ে তাকে গৃহশিক্ষক হিসেবে নিযুক্ত করার জন্য ব্যাপটিস্টাকে অনুরোধ করবে। একবার যদি শিক্ষক হিসেবে সে ঢুকতে পারে তবে বিয়াঙ্কার মন পাওয়ার জন্য সে চেষ্টা ত্রুটি রাখবে না। কিন্তু প্রশ্ন হলো, লুসেন্সিও যদি গৃহশিক্ষকের ভূমিকায় নেমে পড়ে তবে পাদুয়ায় তার বাবার কারবার দেখবে কি?
সেজন্য তো চিন্তা নেই, ত্রাণীও তার পোশাক পরে লুসেন্সিও সাজবে, সেই ব্যবসা দেখাশুনো করবে। ব্যাপটিস্টার সঙ্গে দেখা করে লুসেন্সিও বেশি ত্রাণীও বিয়াঙ্কার সঙ্গে বিয়ের প্রস্তাবটাও করে রাখবে। শিক্ষক বেশি লুসেন্সিও আর লুসেন্সিও বেশি ত্রাণীও, এদের দুজনের চেষ্টার ফলে বিয়াঙ্কার সঙ্গে বিয়েটা হয়তো হয়েই যাবে। ব্যবস্থা পাকা হয়ে গেল। ত্রাণীও চলল কারবার দেখাশোনা করতে, আর লুসেন্সিও ক্যাম্বিওর নাম নিয়ে ব্যাপটিস্টার অন্দরমহলে ঢোকার চেষ্টা করতে লাগলো। সে বিয়াঙ্কাকে সাহিত্য পড়াবে। নিজের বাড়ির সামনে আসতেই হর্টেনসিও দেখল সদর দরজার সামনে খুব হই হট্টগোল। এক ভদ্রলোক তার চাকরকে বেধড়ক মারছেন। ব্যাপার কি? কাছে এগিয়ে গিয়ে হর্টেনসিও দেখল ভদ্রলোক আর কেউই নন, তিনি হলেন তার পুরনো বন্ধু পেত্রুসিও। পেত্রুসিও বাড়ি পুরোদুয়া শহরে নয়, তার বাড়ি ভেরোনা শহরে। বেচারা চাকরটাকে মনিবের হাত থেকে রক্ষা করার জন্যে হর্টেনসিও তাদের নিয়ে বাড়ির মধ্যে এলো। বন্ধুর রাগ পড়লে হর্টেনসিও তার খবরাখবর নিতে শুরু করলো। সে জিজ্ঞাসা করলো, বন্ধু পেত্রুসিও, এবার বলো, ভেরোনা থেকে কোন বাতাস তোমাকে উড়িয়ে নিয়ে এলো পদুয়া শহরে? পেত্রুসিও উত্তর দিল, যে বাতাস যুবকদের উড়িয়ে নিয়ে যায় দেশ থেকে দেশান্তরে। দুঃসাহসী অভিযাত্রীরা ভাগ্যের খোঁজে বেরিয়ে পড়ে দূর দুর্গম অজ্ঞান রহস্যের দিকে। বাড়ির সবাই ভালো আছেন তো? সবাই আর কে, থাকবার মধ্যে ছিলেন শুধু বাবা। অল্পদিন হব বাবার আন্তনিও মারা গিয়েছেন। আমার জন্য রেখে গিয়েছেন বিশাল প্রাসাদ, বিরাট বাগান, অনেক টাকা করি, প্রচুর জমি জমা, একগাদা দাসদাসী, অনেক গাড়ি ঘোড়া। আমার কোনো কিছুরই অভাব নেই। আপাতত দেশ ভ্রমণ করতে বেরিয়েছি, তারপর বিয়ে করে সংসারী হবার ইচ্ছে আছে। কিন্তু তুমি হয় যেরকম বদমেজাজি, তাতে একটি মেজাজি মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেওয়া দরকার। সেরকম বউই তোমাকে সামলে রাখতে পারবে। পেত্রুসিওর মুখে বুঝি রাগের ছাপ ফুটে উঠেছিল। হর্টেনসিও হেসে বলল, আরে মেয়ে ঝগড়াটে হলে কি হবে, বাপের অঢেল টাকা আছে। যাকে তোমার যখন পছন্দ নয় তখন ওরকম বিয়ে নাই বা করলে। তুমি আমার বাল্য বন্ধু, তোমাকে অমন মেয়ে দিয়ে বিয়ে করবার কথা বললে আমিও বলতে পারি না। হর্টেনসিও জানে টাকার ওপর পেত্রুসিওর দারুণ লোভ, সুতরাং কথাটা ছুঁয়েই সে থেমে গেল। আসলে সে পেত্রুসিওর কৌতূহলটাকে একটু বাড়িয়ে দিতে চায়। তা পেত্রুসিওর কৌতূহলটা সত্যিই বেড়ে গেল। সে হর্টেনসিওকে বলল, তুমি যদি সেরকম কোনো ধনবতী পাত্রী জানো তাহলে বলো তার কথা। আমি এক ধনবতী স্ত্রী চাই। সে স্ত্রী যত বড় খণ্ডকারিণী হোক না কেন, তাতে কিছু যায় আসে না। পাত্রী বুড়ি হলো আমি আপত্তি করব না, কিন্তু তার টাকাও থাকতে হবে, প্রচুর টাকা। টাকাওয়ালা পাত্রী যদি আদ্রিয়াতিক সাগরের মতো উত্তাল হয় তাহলেও আমি ভয়ে পিছিয়ে আসবো না। হর্টেনসিও বলে, বহুত আচ্ছা। পেত্রুসিও চাকরটি বলল, আমার প্রভু বোঝেন কেবল টাকার কথা। ওকে প্রচুর টাকা দিন, দেখবেন তাহলে একটা পুঁচকে বাচ্চা মেয়ে কবরের দিকে পা বাড়ান বুড়ি। এমনকি কঠোর এক পুতুলের সঙ্গে বিয়ে দিল উনি আপত্তি করবেন না। পেত্রুসিও চাকরকে ধমক দিয়ে বলে, এই তুই থামতো। তারপর হর্টেনসিওর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কী হে, কোন ধনবতী পাত্রী তোমার সন্ধানে আছে নাকি? তা তো আসে, কিন্তু সে মেয়ে সত্যি সত্যি খুব মুখরা আর প্রচণ্ড ঝগড়াটে। দেখতে কেমন? দেখতে সত্যি সত্যি সুন্দরী, বয়সও কম। অবশ্য আমাকে সোনার তাল দিলেও আমি ওরকম মেয়ে বিয়ে করব না। পেত্রুসিও বলল, আমি করব। সোনার মর্ম তুমি বোধহয় জানো না। এখন বলো, মেয়েটির বাবার নাম কি? বাবার নাম ব্যাপটিস্টা মিনোলা, মেয়েটির নাম ক্যাথরিন মিনোলা। বড্ড হর্টেনসিও, ক্যাথরিনকে দেখবার জন্য আমার মন অস্থির হয়ে উঠেছে। তুমি আমাকে সিনিয়র ব্যাপটিস্টের কাছে নিয়ে চলো। তা নিয়ে যাব, কিন্তু বন্ধু তোমাকেও আমার একটা উপকার করতে হবে। কী উপকার? পেত্রুসিও জিজ্ঞাসা করল। আমি সিনিয়র ব্যাপটিস্টার ছোটো মেয়ে বিয়াঙ্কাকে বিয়ে করতে চাই। তাকে বিয়ে করার আরও উমেদার আছে। ব্যাপটিস্টা আমাকে আর তাদের বিয়াঙ্কার কাছে ঘেঁষে দিচ্ছে না। বড় মেয়ের বিয়ে না দিয়ে তিনি ছোটো মেয়ের বিয়ের কথা ভাববেনই না বলেছেন। কাজে নিজের স্বার্থেই আমাকে দজ্জাল ক্যাথরিনের প্রার্থী খুঁজতে হচ্ছে। বিয়াঙ্কার কাছে যাবার একটা সুযোগ আমি খুঁজছি, তুমি আমাকে সুযোগটা করে দিতে পারো। কী করে? অবাক হয়ে পেত্রুসিও জিজ্ঞাসা করে। তুমি তো ক্যাথরিনকে বিয়ে করবার প্রস্তাব দিয়ে সিনিয়র ব্যাপটিস্টের কাছে যাচ্ছ। হ্যাঁ, তা যাচ্ছি, পেত্রুসিও বলে। সিনিয়র ব্যাপটিস্ট বিয়াঙ্কার জন্য এক গৃহশিক্ষক নিযুক্ত করবে। ব্যাপটিস্টটা আমাকে চেনে, তাই ভাবছি শিক্ষকের ছদ্মবেশে তার বাড়িতে ঢুকবো। তুমি যদি সিনিয়র ব্যাপটিস্টের কাছে আমাকে গৃহশিক্ষক হিসেবে নিযুক্ত করার কথা বলো, তাহলে তিনি তোমার সুপারিশটা অগ্রাহ্য করবেন না। এ আর এমন কি কথা, আমি তোমার নামে সুপারিশ করব? আরে না না,
আমার নিজের নয়, আমার ছদ্মনাম। আরে তুমি কি আমাকে এতই বোকা ভাবো? আমি রাগী হতে পারি, কিন্তু বোকা নই। আমি তোমার ছদ্মনামই সুপারিশ করব। দুই বন্ধু এবার সিনিয়র ব্যাপটিস্টটা বাড়ির দিকে যাত্রা করলো। পথে দেখা হলো গ্রেমিও আর ছদ্মবেশী লুসেন্সিওর সঙ্গে। একটু আগেই লুসেন্সিও গ্রেমিওর সঙ্গে আলাপ করে তাকে নিয়ে একটা কাজে খুঁজে দেবার জন্য অনুরোধ করেছে। বলেছি গৃহশিক্ষকের কাজ হলে ভালো হয়, এরকম একটা নির্ঝঞ্ঝাট কাজই তার পছন্দ। তাই গ্রেমিও তাকে নিয়ে যাচ্ছে ব্যাপটিস্টার কাছে। যেতে যেতে বিয়াঙ্কাকে কী ধরনের পাঠ পড়াতে হবে সে সম্পর্কে গ্রেমিও তাকে নির্দেশ দিচ্ছিল। বলছিল তাকে এমন পাঠ পড়াতে হবে যাতে বিয়াঙ্কার মনটা গ্রেমিওর দিকে ঝুঁকে পড়ে। লুসেন্সিও বলল, আমি যাই পড়াই না কেন, আপনার কথা আমি ছাত্রের কাছে বলবো। একথা শুনে গ্রেমিও খুব খুশি। হর্টেনসিও বলল, এই যে গ্রেমিও, চললে কোথায়? যাচ্ছি সিনিয়র ব্যাপটিস্টের বাড়িতে। বিয়াঙ্কার জন্য গৃহশিক্ষকের খোঁজ করছিলাম, ভাগ্যক্রমে পেয়েও গিয়েছি। আমার সঙ্গের এই ভদ্রলোকটি একজন যোগ্য শিক্ষক, তার নাম ক্যাম্বিও। উনি বিয়াঙ্কার উপযুক্ত শিক্ষক হবেন। উনি পড়াবেন সাহিত্য। হর্টেনসিও বলল, আমিও একজন ভালো শিল্পীকে পেয়ে গিয়েছি। তিনি বিয়াঙ্কাকে গান শেখাতে রাজি হয়েছে। এখন সিনিয়র ব্যাপটিস্টরা রাজি হলেই উনি বুঝি সেই সঙ্গীত শিল্পী। না না, তা নয়, এই ভদ্রলোকটির সঙ্গে হঠাৎ আলাপ হয়ে গেল। উনি বলছেন ভালো যৌতুক পেতে দজ্জাল ক্যাথরিনকে বিয়ে করতে ওর আপত্তি নেই। তাই ওকে নিয়ে যাচ্ছে সিনিয়র ব্যাপটিস্টার বাড়িতে। সেখানে উনি নিজেই বিয়ের কথা পারবেন। গ্রেমিও বলল, তুমি ক্যাথরিনের স্বভাবের কথা আর ওর কাছে খুলে বলেছো তো? পেত্রুসিও বলল, হ্যাঁ, শুনেছি সে নাকি একটি দজ্জাল আর ঝগড়াটে মেয়ে। এটুকু যদি তার দোষ হয় তবে আর এমন কী ক্ষতি? আমি ঠিক মানিয়ে নিতে পারবো। আমিও মশাই খুব একটা শান্তশিষ্ট মানুষ নই, আমিও রাগী মানুষ। গ্রেমিও বলল, তাই নাকি? আপনি তো পদুয়া শহরের লোক নন। আপনার দেশ কোথায়? আমার বাড়ি হলো বেরোনায়। আমার বাবা অ্যান্টোনিও সেখানকার একজন নামকরা ধনী লোক ছিলেন। কিছুদিন হলো তিনি মারা গিয়েছেন। আমার জন্য রেখে গিয়েছে বিরাট সম্পত্তি। সংসারী হবার আগে আমি একটু দেশ ভ্রমণে বেরিয়েছিলাম। এখানে এসে পাত্রটির কথা শুনলাম, তা নিজেই প্রস্তাব করতে পারছি। প্রেমিও বলল, মশাই আপনি কিন্তু বুনো বেড়ালের সঙ্গে ঘর করতে যাচ্ছেন। যত বড় বুনো বেড়ালই হোক না কেন, তাকে পোষ মানাতে আমার ক্ষমতা আছে। পেত্রুসিওর কথায় সবাই খুশি। শেষ পর্যন্ত সে ক্যাথরিনকে বিয়ে করতে পারবে কিনা তা বলা শক্ত। তবে কথাবার্তা শুনে মনে হচ্ছে পেত্রুসিও একজন পোড় খাওয়া মানুষ। ওরা চারজনে এগিয়ে চলল সিনিয়র ব্যাপটিস্টার বাড়ির দিকে। বাড়ির কাছাকাছি এসে দেখা গেল লুসেন্সিও বেশি ত্রাণীয়র সঙ্গে। ত্রাণীয়র সঙ্গে রয়েছে লুসেন্সিওর কিশোরবৃত্ত বিয়ান্দেলো। বৃত্তের এক হাতে একটা বেহালা আর অন্য হাতে কয়েকখানা বই। ছোকরা চাকরটাকে একদিন থেকেই পরিকল্পনার কথা জানিয়ে রেখেছিল। সে এমন ভাব করল যে আসল লুসেন্সিওকে সে চেনেই না, সে ত্রাণীয়ই যেন তার প্রভু। তাদের চারজনের সঙ্গে দেখা হতেই লুসেন্সিও বেশি ত্রাণীয় জিজ্ঞাসা করল, এই যে মশাইরা, সিনিয়র ব্যাপটিস্টা মিনোলার বাড়ি কোন পথে যাওয়া বলতে পারেন? বিয়ান্ডেলো ফোড়ন কাটল, ওই যে যার দুটি সুন্দরী মেয়ে আছে। গ্রেমিও বলল, আপনি সিনিয়র ব্যাপটিস্টের সঙ্গে দেখা করতে চাইছেন? ত্রাণীয় বলল, আমি বাবা সে মেয়ে সেখানকার সঙ্গে দেখা করতেই চাইছি। পেত্রুসিও বলে, আপনি মশাই দজ্জাল মেয়েটির দিকে নজর দেবেন না। ত্রাণীয় বলে, মোটেই না, মোটেই না। দজ্জাল মেয়ের দিকে আমি মোটেই পছন্দ করি না, তাদের কাছ থেকে দূরে থাকতেই ভালোবাসি। হর্টেনসিও জিজ্ঞাসা করলো, মশাইকে বিয়ের প্রস্তাব নিয়ে যাচ্ছেন? ত্রাণীয় একটু রাগে সুরে বলল, তাই যদি যাই তবে দোষের কি? প্রেমিও বলল, তাহলে মশাই এ পথ ছাড়ুন। পথ ছাড়তে যাবো কেন? পথ কি আপনার একার নাকি? পথ তো আমার আপনার সবাইকার। আপনি দেখছি আমার কথা বুঝতেই পারেন না। হর্টেনসিও বলল, শুনুন মশাই, এখানে সুবিধা করতে পারবেন না। সিনিয়র ব্যাপটিস্টার ছোট মেয়ে বিয়াঙ্কা হলো আমার, অর্থাৎ সিনিয়র হর্টেনসিওর মনোনীত পাত্রী। সঙ্গে সঙ্গে গ্রেমিও বলে উঠল, বিয়াঙ্কার ভালোবাসে সিনিয়র গ্রেমিওকে। ত্রাণীয় বলে, তা মশাই, একটি মেয়ে যদি সুন্দরী আর গুণবতী হয় তবে তাকে বিয়ে করতে ইচ্ছুক এমন অনেক তরুণী তো তার বাবার কাছে আসবে। আমিও না হয়ে এলাম, হয়তো দেখা যাবে ভাগ্যদেবী আমার ওপরই প্রসন্ন। গ্রেমিও বলল, আরে এ লোক দেখছি কথাবার্তার অবস্থা, হয়তো কথার জাল বুনেই আমাদের হারাবে। হর্টেনসিও বলে,
আপনি কি সিনিয়র ব্যাপটিস্টার মেয়েদের দেখেছেন? না দেখিনি, কিন্তু শুনেছি যে তার দুটি মেয়ে আছে, বড়টি দজ্জাল, ছোটোটা খুব ভদ্র নম্র। পেত্রুসিও বলল, আপনি কিন্তু বড়টির দিকে ভুলেও নজর দেবেন না, তার কথা ভাববেন না, সে আমার মনোনীতা পাত্রী। গ্রেমিও ঠাট্টা করে বলল, হ্যাঁ হ্যাঁ, বড়টি থাক আমাদের এই মহাবীর হারকিউলিসের জন্য। পেত্রুসিও বলে, কিন্তু বড়টির বিয়ে না হলে সিনিয়র ব্যাপটিস্ট তো ছোটটির কাছে কোনো ফানি প্রার্থীকে যেতে দেবেন না। আমি বড়টিকে বিয়ে করতে পারলেই তো ছোটটি পথ পরিষ্কার হবে। রানীও বলল, তবে আপনিই পথটা পরিষ্কার করে দিন, ছোটো মেয়ের বিয়ের বাধা দূরে থাক, তারপর তাকে স্ত্রীরূপে পাবার জন্য শুরু হোক আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা। দেখা যাক ভাগ্যদেবী কার দিকে মুখ তুলে চান। আমার পরিচয়? ও হ্যাঁ, এখনও সেটা দেওয়া হয়নি। আমার নাম লুসেন্সিও, বাড়ি পিসা শহরে। সেখানে আমার বাবা ভিনসেন্সিও একজন ধনী আর মানি বণিক। এই পাদুয়া নগরেও আমার বাবার আড়ত আছে, ব্যবসায়ের কাজেই বাবা আমাকে এখানে পাঠিয়েছেন। সিনিয়র ব্যাপটিস্টার ছোটো মেয়ের রূপগুণের কথা আমি শুনেছি, তাই তার সঙ্গে নিজের বিয়ের প্রস্তাব নিয়ে আমি এখানে এসেছি। আসুন, সিনিয়র ব্যাপটিস্টের কাছে যাবার আগে আমরা সবাই মিলে একটু আনন্দ করি। চলুন সবাই মিলে একসঙ্গে একটু পানভোজন করা যাক। এ প্রস্তাবে কারো অমত হলো না। ব্যাপটিস্টার বাড়িতে ওরা সবাই পৌঁছে গেল। সম্ভাষণের পালা শেষ হতে পেত্রুসিও ব্যাপটিস্টার বাড়িতে তাকিয়ে বলল, শুনেছি আপনার বড় মেয়ে ক্যাথরিন খুব সুন্দরী, তার স্বভাবও নাকি খুব নম্র ভদ্র। ব্যাপটিস্টা বললেন, হ্যাঁ, আমার বড় মেয়েটির নাম ক্যাথরিন। পেট্রুসিও বলল, আমার বাড়ি ভেরোনা শহরে। ক্যাথরিনের রূপগুণের কথা শুনে আমি আপনার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। আমার এই অনুরোধটির নাম হচ্ছে লিসিও। ওই লোকটি ভালো গান জানে, তাছাড়া অঙ্ক আর বিজ্ঞানে এর অসাধারণ দক্ষতা। শুনেছি আপনার ছোটো মেয়ে বিয়াঙ্কার জন্য আপনি একজন গৃহশিক্ষক খুঁজছেন, তাই ওকে নিয়ে এলাম আপনার কাছে। মনে হয় গৃহশিক্ষক হিসেবে লিসিওকে নিযুক্ত করলে আপনি ঠকবেন না। বেশ বেশ, আমি শিক্ষক লিসিওকে আমার গৃহে স্বাগত জানাই, কিন্তু আপনার তো আমার বড় মেয়েকে বিয়ে করতে পারবেন না। ভুরু কুঁচকে পেত্রুসিও বলল, কেন? পাত্র হিসেবে আমি কি অযোগ্য, নাকি আপনি মেয়ের বিয়ে দিতে চান না? না না, এর কোনোটাই নয়, আপনি আমাকে ভুল বুঝবেন না। বেশ, ভুল বুঝলাম না, পেট্রুসিও বলল। আপনার নামটা কি? ব্যাপটিস্টা জিজ্ঞাসা করলেন। পেট্রুসিও। পরিচয়? আগেই বলেছি আমার বাড়ি ভেরোনা শহরে। আমার বাবার নাম অ্যান্টোনিও। তাই নাকি? তাকে তো আমি চিনি, তার অগাধ সম্পত্তি, রীতিমতো খানদানি মানুষ। তার ছেলে তো আমার স্নেহের পাত্র, সে ছেলের জন্য আমার ঘরের দরজা সবসময় খোলা। তা কেমন আছেন সিনিয়র অ্যান্টোনিও? তিনি সম্প্রতি মারা গিয়েছেন, তার সমস্ত সম্পত্তির মালিক হয়েছে আমি। এবার গ্রেমিও ছদ্মবেশী লুসিওকে দেখিয়ে বলল, আপনি বিয়াঙ্কার জন্য একজন ভালো শিক্ষক দেখিতে বলেছিলেন, তাই এ ভদ্রলোককে নিয়ে এসেছি। এর নাম ক্যাম্বিও। ইনি খুব পণ্ডিত, গ্রিক, ল্যাটিন এবং আরও অনেক ভাষা জানেন, তাছাড়া গান বাজনায়ও অসাধারণ দক্ষতা। আমার মনে হয় একে শিক্ষক হিসেবে নিযুক্ত করলে বিয়াঙ্কার উপকারী হবে। ব্যাপটিস্টা বললেন, ধন্যবাদ গ্রেমিও। আসুন ক্যাম্বিও, আমার গৃহে আপনাকে স্বাগত জানাই। এরপর ত্রাণীয়র দিকে তাকিয়ে ব্যাপটিস্টা বললেন, আপনার পরিচয় তো এখনও জানতে পারলাম না। আপনি কী জন্য আমার কাছে এসেছেন তাও জানার সুযোগ হলো না। ত্রাণীয় বলল, আমি এ শহরের লোক নই, আমার বাড়ি পিসা শহরে। আপনার ছোটো মেয়ের রূপ গুণের কথা শুনে তার পাণিপ্রার্থী হয়ে এসেছি আমি, কিন্তু আমি তো বড় মেয়ের বিয়ে না দিয়ে ছোটো মেয়ের বিয়ের কথা ভাববো না, এ আমার প্রতিজ্ঞা। আপনার এই প্রতিজ্ঞার কথা আমি শুনেছি। আমার বংশ পরিচয় দিলে আপনি বোধহয় আমাকে নিতান্ত অযোগ্য পাত্র বলে মনে করবেন না। শুনেছি আপনার ছোটো মেয়ে পড়াশুনো করতে চায়, গান বাজনা শিখতে চায়, তার জন্য এই কখানি মূল্যবান গ্রিক আর ল্যাটিন পুঁথি নিয়ে এসেছি। তাছাড়া এনেছি এই বীণাখানি। আপনার ছোটো মেয়ে আমার এই সামান্য উপহারটুকু গ্রহণ করলে আমি নিজেকে ধন্য মনে করব। এবার আমার পরিচয় দিচ্ছি। আমার নাম লুসেন্সিও, আমার বাবার নাম ভিনসেন্সিও। হ্যাঁ হ্যাঁ, তার নাম আমি শুনেছি তো, ব্যাপটিস্টা বললেন। তিনি তো একজন ধনী আর মানি বণিক। আপনাকে আমার খুব স্বাগত জানান। বিয়ের প্রস্তাবটা করবার জন্যই ত্রাণীয় এখানে এসেছিল। তা যখন করা হয়ে গেল তখন আর অপেক্ষা করবার প্রয়োজন কি? বরং অপেক্ষা করলে হয়তো আলাপ করতে করতে মুখ দিয়ে কোনো বেফাঁস কথা বেরিয়ে পড়বে। সিনিয়র ব্যাপটিস্টার মনে হয়তো সন্দেহ জাগবে, সুতরাং সে বলল, আজই আমি উঠি।
আমাকে আর একটু জরুরি কাজ আছে, পরে দেখা করবো আবার। ত্রাণীও বিয়ান্দেলোকে সঙ্গে নিয়ে চলে গেল। এরপর গ্রেমিও বিদায় নিল ব্যাপটিস্টার কাছ থেকে। ঘরে রইলেন ব্যাপটিস্টা আর পেত্রুসিও। বড় মেয়ে ক্যাথরিনকে বিয়ে করবার জন্য পাত্র এসেছে। সিনিয়র ব্যাপটিস্টা মন খুশিতে ভরা। তিনি একজন সৎ মানুষ। ক্যাথরিনের স্বভাব চরিত্র সম্পর্কে হবু পাত্রকে সব খুলে বলা উচিত। সত্য গোপন করে তিনি কাউকে ঠকাতে চান না। তাই তিনি বললেন, ক্যাথরিনের আচার আচরণ যে সবসময় ভদ্র আর মনোরম থাকে তা কিন্তু নয়। মাঝে মাঝে কথা শেষ করতে পারলেন না ব্যাপটিস্টা। অন্দরমহল থেকে ছুটে বেরিয়ে এলো মেয়েদের নতুন সঙ্গীত শিক্ষক। এই শিক্ষক হচ্ছে ছদ্মবেশী হর্টেনসিওর মাথায় আঘাত লেগেছে। ব্যাপটিস্টা ব্যস্ত হয়ে বললেন, ব্যাপার কি? আপনার কী হলো? আর ব্যাপার, আপনার মেয়ে ঝগড়াটে, সে জঞ্জাল, এটাই শুনেছিলাম, কিন্তু সে যে এমন ভয়ঙ্কর মারকুটে তা তো শুনিনি। দেখুন, আমার মাথা পেটে রক্ত বেরোচ্ছে। ব্যাপটিস্টা বিব্রত হয়ে বললেন, কী সর্বনাশ! সত্যিই তো, মাথা পেটে সত্যিই তো রক্ত বেরোচ্ছে। এ কী করে হলো? আপনার কন্যা রত্নটি বেহালা দিয়ে আমার মাথায় আঘাত করেছে। কেন কেন? সে হঠাৎ তো রেগে গেল কেন? শিক্ষক বেশি হর্টেনসিও বলল, বেহালা বাজানো শেখাচ্ছিলাম। বাজাতে গিয়ে ক্যাথরিন বারবার ভুল করছিল, তাই তার হাত ধরে শেখাচ্ছিলাম। ব্যাস, দারুণ রেগে গেল। বেহালাটা দিয়ে ধাঁই করে আমার মাথায় একটা ঘা বসিয়ে দিল। ছাত্রীর হাতে মার খেয়ে আমি হতবুদ্ধি হয়ে গেলাম। অবাক হয়ে তাকিয়ে রইলাম আপনার বড় মেয়ের দিকে। শ্রীমতী ভয়ঙ্করী আমাকে কম করে 20টা বাছা বাছা গালাগালি দিল। পেট্রুসিও বলল, বাহ, কী চমৎকার মেয়ে! আমি তো ওকে আগের চাইতে অনেক বেশি ভালোবেসে ফেললাম। বড় মেয়ের দরজার স্বভাবের কথা ভালো করেই জানা আছে ব্যাপটিস্টার। স্বভাবের জন্য মেয়ে সুন্দরী হলেও তার জন্য পাত্র পাওয়া যাচ্ছিল না। এখন একটি সৎপাত্র নিজে দেশে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, কিন্তু ব্যাপার স্যাপার থেকে সে আবার মত পাল্টে কেটে না পড়ে। কাজেই প্রসঙ্গটাকে পাল্টাবার জন্য তিনি শিল্পী বেশি হর্টেনসিওকে বললেন, ঠিক আছে, ক্যাথরিনকে আর গান বাজানো শেখানো দরকার নেই। আপনি বরং আমার ছোটো মেয়ে বিয়াঙ্কাকেই শেখান। দেখা গেল গানের শিক্ষকের তাতে একটু আপদ নেই। সে ভাঙা বেহালাটি নিয়ে বাড়ির মধ্যেই ঢুকে গেল। বিয়াঙ্কার কাছে যাবার সুযোগ পাওয়া গিয়েছে। এ সুযোগ কি হারানো যায়? ভিতরে গিয়ে ছদ্মবেশী হর্টেনসিও দেখল আর একজন শিক্ষক কাব্য পড়াচ্ছেন বিয়াঙ্কাকে। পেট্রুসিও বলল, সিনিয়র ব্যাপটিস্টা, আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। আমি বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলতে চাইছি। বলুন, আপনার মেয়ে যৌতুক হিসেবে কত টাকা পাবে? তরুণ পাত্রটিরই তাড়াহুড়ো ব্যাপটিস্টার পছন্দ হলো না, কিন্তু ক্যাথরিনের জন্য একটি পাত্র জোগাড় করতে সিনিয়র ব্যাপটিস্টা ব্যগ্র হয়ে উঠেছিলেন। পাত্র নিজে যেচে এসেছে, এই সুযোগটা হাতছাড়া করতে চাইলেন না তিনি। কাজেই নিজের অপছন্দটা মনেই চেপে রেখে পেট্রুসিওর প্রশ্নের উত্তরে ব্যাপটিস্টা বললেন, যৌতুক হিসেবে আমি মেয়েকে 20,000 ক্রাউন দিচ্ছি। আমার মৃত্যুর পর সে আমার সম্পত্তির অর্ধেক অংশ পাবে। শুনে পেট্রুসিও খুব খুশি হলো। ব্যাপটিস্টা বললেন, তাহলে বাড়ির ভেতর চলো, আমার মেয়ের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিই। তিনি পেট্রুসিওকে তুমি বলেই সম্বোধন করলেন। এবার হবু জামাইকে কি আর আপনি আগে করা যায়? পেট্রুসিও বলল, না, আমি এখন অন্দরমহলে যাব না। আপনার বড় মেয়েকে এখানে পাঠিয়ে দিন। বেশ, তাই দিচ্ছি। ব্যাপটিস্টা বাড়ির মধ্যে চলে গেলেন। পেট্রুসিও একা বসে রইল। একা একা বসে পেট্রুসিও ভাবতে লাগলো কীভাবে সে ক্যাথরিনের সঙ্গে আলাপ জমাবে। ভেবে চিন্তে সে পরিকল্পনা করল। পেট্রুসিও আপন মনেই বলল, ক্যাথরিন যদি রেগে গিয়ে কথা বলে তবে আমি বলবো যে ওর গলার স্বর নাইটিঙ্গেলের মতো মিষ্টি। মনে হচ্ছে ও তো কথা বলছে না, মধুর সুরে গান গাইছে। ও যদি আমার দিকে বিরূপ দৃষ্টিতে তাকায় তবে বলবো ওকে দেখাচ্ছে ভোরবেলার বৃষ্টি ধোয়া টাটকা গোলাপের মতো। যদি সে মোটেই কথা না বলে তবে আমি বলবো, কী চমৎকার তোমার কণ্ঠস্বর, কী চমৎকার তোমার ভাষা আর বাক্যবিন্যাস। ও যদি রেগে গিয়ে আমাকে বাড়ি থেকে বের করে যেতে বলে তবে আমি দয়া করে এ বাড়িতে আমাকে আমন্ত্রণ করে আনবার জন্য ওকে ধন্যবাদ জানাবো। বলবো ও আমাকে এ বাড়িতে থাকতে বলেছে 1 সপ্তাহের জন্য। ক্যাথরিন যদি আমাকে বিয়ে করতে না চায় তবে আমি জিজ্ঞাসা করবো বিয়েটা কবে হচ্ছে। যাক, ওই তো ক্যাথরিন আসছে, দেখা যাক ওই ভয়ঙ্করী বন বেড়ালটিকে আমি বশ করতে পারি কি। ক্যাথরিন ঘরে ঢুকলো। পেট্রুসিও বলল, সুপ্রভাত কেট, শুনেছি ওটাই নাকি তোমার নাম। তার সম্ভাষণ ক্যাথরিনের মোটেই ভালো লাগলো না। সে সগর্বে বলল, যারা আমার সঙ্গে কথা বলে তারা আমাকে ক্যাথরিন বলে ডাকে। তুমি মিছে কথা বলছো। একগাল হেসে পেট্রুসিও বলল, তোমাকে কেট বলেই ডাকা হয়, সুন্দরী কেট। অবশ্য মাঝে মাঝে তোমাকে উগ্রচণ্ডা কেটও বলে কেউ কেউ। তুমি নাকি দারুণ জঞ্জাল, দারুণ ঝগড়াটে।
কিন্তু যে যাই বলুন না কেন, আমার কাছে তো তুমি সুন্দরী কেট, দুনিয়ার সেরা সুন্দরী। তোমার ভদ্র আচার আচরণের কথা সব জায়গাতে শুনতে পাওয়া যায়। তোমার রূপ, গুণ, কত কিছুর কথা শুনেছি চারদিকে। তাই জন্যই তো তোমাকে বিয়ে করতে এসেছি। ক্যাথরিন হুঙ্কার দিয়ে উঠল, এসেছো? তা বেশ, এবার তাহলে দূর হয়ে যাও। ক্যাথরিনের ঝগড়াটে ভঙ্গি দেখে বোঝা গেল যে তার দজ্জাল খেতাবটি খুবই সার্থক। পেট্রোসিও অবাক হবার ভান করে বলল, চলে যাব? তার অর্থ? অর্থ তো খুবই সহজ, সহজ সরল। তুমি একটা মহা নির্বোধ। এই সাধারণ মানে বুঝতে পারছো না? কিন্তু আমি তো এমনি এমনি ফিরে যাওয়ার জন্য আসিনি। আগে বিয়ের ব্যাপারটা পাকা করি, তারপর তো যাব। ক্যাথরিন আরও রেগে গিয়ে চিৎকার করে উঠল, তোমার মতো মানুষকে কী করে সরিয়ে দিতে হয় আমি জানি। এই কথার অর্থ? আবার অর্থ? এই লোকটা তো দেখছি আচ্ছা হাঁদা, কোনো কথা বুঝতে চায় না। শোনো, তুমি একখানা টুলের মতো, এক ধাক্কায় তোমার মতো টুলকে সরিয়ে দেওয়া যায়। বাহ, ভারী চমৎকার কথা বলেছো তো। উল্লাসের সুরে পেট্রোসিও বলল, আমি টুল? বেশ বেশ, তা কি এটা, আমি যদি টুল হই তবে তুমি এই টুলখানার উপর বসে পড়ো না? তোমার আসপদার তো কম নয়। তুমি কার সঙ্গে কথা বলছো জানো? জানি, বলছি আমার কেটের সঙ্গে। তুমি তুমি একটি ভারবাহী গাধা। কাথারিন রেগে ফেটে বলল, ভার তো মেয়েদেরও বইতে হয়। তুমি একটি মেয়ে, অবশ্য তুমি বেশ হালকা। তোমার মতো মূর্খ আর নির্বোধের কাছেই আমি হালকা। আমারও যে ভার আছে তা বুঝবার মতো বুদ্ধি তোমার ঘটে নেই। আরে আরে, তুমি দেখছি সত্যি সত্যি রেগে গিয়েছো। রাখবো না? ক্যাথরিন শঙ্কার দিয়ে উঠল, তুমি একটি বলতা। পেট্রোসিও হেসে উঠল, মনে রেখো, বলতার হুলতাকে তুমি হুলের ভয় করো না। হুল আমি তুলে ফেলবো। হুল কোথায় থাকে জানো? কেন জানবো না? হুল তো থাকে বলতার লেজে, জিভেও থাকতে পারে। জিভে থাকবে কী করে? পেট্রোসিও প্রশ্ন করলেন। তোমার মতো পাগলের জিভে থাকলেও থাকতে পারে। না না, আমি পাগল নই, আমি একজন সম্পূর্ণ সুস্থ ভদ্রলোক। ভদ্রলোক? তাই নাকি? এবার তাহলে দূর হয়ে যাও। আমি তো বিয়ের কথাটা পাকা না করে যেতে পারছি না। ক্যাথরিনের মেজাজ এবার সপ্তমে চড়ে গেল। সে ঠাস করে একটা চড় বসিয়ে দিল পেট্রোসিওর গালে। পেট্রোসিও চোখ পাকিয়ে বলল, তুমি আমায় চড় মারলে, এবার আমি তোমায় ঘুষি মারবো। কোনো ভদ্রলোক মেয়েদের গায়ে হাত তোলে না। কে, তোমার এই ঝগড়াটাও আমার খুব ভালো লাগছে। আমাকে তোমার বর হিসেবে স্বীকার করে নাও না। তোমার পরিচয় কি? আমি একজন ভদ্রলোক। ভদ্রলোক না ছাই, ক্যাথরিন ঝংকার দিয়ে বলল। না না, সত্যি বলছি। ঢের হয়েছে, তোমার আর একটি কথাও শুনবো না, আমি চললাম। পেট্রোসিও ক্যাথরিনের পথ আটকে বলল, না না কেট, তুমি চলে যেও না। আমি তোমাকে যেতে দেবো না। তোমাকে খুব পছন্দ। তোমার স্বভাবটি কত কোমল, কত সুন্দর। অথচ লোকে বলে তুমি নাকি দজ্জাল, ঝগড়াটে, উগ্রচণ্ডা। সব মিথ্যে কথা বলো। এসব অপবাদ নিন্দুকদের রটনা। কেট, তুমি একটু হাঁটবে? আমি তোমার চলার ছন্দটা দেখব। আমি তাকে যে এমন কথা কেউ বলতে পারে তা ক্যাথরিন স্বপ্নেও ভাবতে পারেনি। দারুণ রাগে দিশেহারা হয়েছে, চিৎকার করে উঠল, নির্বোধ! তুমি এক্ষুনি দূর হয়ে যাও এ ঘর থেকে। পেট্রোসিও একগাল হেসে বলল, বাহ বাহ, রেগে গেলে তো তোমাকে আরও সুন্দর দেখায়। ক্যাথরিন আরও রেগে গেল। পেট্রোসিও সুরেলা গলায় বলল, ডায়ানা দেবী বিরাজ করে কুঞ্জবনে, আর আমার সুন্দরী কেট বিরাজ করছেন এই ঘরে। ডায়ানা দেবী তো চঞ্চলা, আর কেট কেমন ধীর স্থির, খোসামত কেনা খুশি হয়। ক্যাথরিনের রাগটা একটু কমলো। সে জিজ্ঞাসা করলো, এরকম কথা কোথা থেকে শিখলে? শিখেছি আমার মায়ের কাছ থেকে। ঠিক সময়ে ঠিক কথাটি আমার মুখ থেকে বেরিয়ে আসে। তোমার মা বুদ্ধিমতী, কিন্তু তোমার মগজে এক বিন্দু বুদ্ধিও নেই। কেন কেন? আমার বুদ্ধি নেই একথা তোমাকে কে বললো? পেট্রোসিও প্রশ্ন করলো, কে আবার বলবে? তোমার আচরণই বলছে। পেট্রোসিও বলল, বাজে কথা থাক, এবার কাজের কথা হোক। শোনো কেট, সেনার ব্যাপটিস্টটা তোমার সঙ্গে আমার বিয়ে দিতে রাজি হয়েছেন। তিনি বলেছেন বিয়েতে যৌতুক হিসেবে তিনি 20,000 ক্রাউন দেবেন। আমি তো বিয়ের প্রস্তাব নিয়েই এসেছি। এখন তোমার মত থাক বা না থাক, তোমাকে আমি বিয়ে করবই। আমাকে ছাড়া তুমি আর কাউকে বিয়ে করতে পারবে না। তুমি যত বড় দজ্জালি হও না কেন, তোমাকে আমি পোষ মানাবই। ব্যাপটিস্টা আর গ্রেমিও ঘরে ঢুকলেন। সিনার ব্যাপটিস্টা বললেন, কি আমার বড় মেয়ের সঙ্গে আলাপ হলো? হ্যাঁ হ্যাঁ, আপনার মেয়েটি যেমন সুন্দরী তেমনই সুশীলা। একগাল হেসে পেট্রোসিও বলল, প্রস্তাবও করেছ? নিশ্চয়ই। আপনার মেয়ে তো এক কথায় রাজি। আমাকে দেখেই তার পছন্দ হয়ে গিয়েছে। কি?
ক্যাথরিনের গলা চেয়ে একটা তীক্ষ্ণ চিৎকার বেরিয়ে এলো। মেয়ের দিকে তাকালে ব্যাপটিস্টা। রাগে ফেটে পড়ে ক্যাথরিন বলল, বাবা, কোথা থেকে এই মূর্খ আর পাগলটাকে ধরে এনেছো আমার সঙ্গে বিয়ে দেবার জন্য? আর কি কোনো পাত্র জুটলো না? দেশে কি ভালো পাত্রের অকাল হয়েছে? সিনিয়র ব্যাপটিস্টা হতবুদ্ধি হয়ে তাকালেন পেট্রোসিওর দিকে। পেট্রোসিও বলল, ওর কথা শুনে ভুল করবেন না, এই রাগটা হলো আসলে ভান। আমি বিয়ের প্রস্তাব করেছি, ও রাজি হয়েছে। আমাদের মধ্যে কথাবার্তা একেবারে পাকা। আগামী রবিবারেই বিয়ে হবে। ক্যাথরিন রেগে গিয়ে চিৎকার করে উঠল, আগামী রবিবারে তোমাকে ফাঁসিতে ঝোলানো হবে। বাহ বাহ, হবু বর সম্পর্কে হবু কনের কি চমৎকার সদিচ্ছা! এই বুঝি কথাবার্তা পাকা হয়ে যাবার নমুনা? গ্রেমিয়ে ব্যঙ্গের সুরে প্রশ্ন করল। আপনি আমাদের ব্যাপারে কেন মন্তব্য করছেন? না করলেই খুশি হব। গ্রেমিওর দিকে তাকিয়ে পেট্রোসিও বলল। আমাকে উদ্দেশ্য করে সে বলল, আমাদের দুজনের মধ্যে আলাপ আলোচনা হয়ে গিয়েছে। বিয়ের দিন কোনো ঠিক করেছি? সিনিয়র ব্যাপটিস্টা, আপনি চিন্তা করবেন না। আপনার মেয়ে অন্যের সামনে মুখরা এবং দজ্জালের মতো আচরণ করলেও যখন একা আমারই কাজ ছিল তখন কিন্তু খুব ভালো এবং ভদ্র আচরণ করছে। ব্যাপটিস্টা বললেন, তাই ভালো। পেট্রোসিও বলে, সিনিয়র ব্যাপটিস্টা, আপনি বিয়ের যোগাযন্ত্র করুন। বড় মেয়ের বিয়ে, ভোজের আয়োজনটা নিশ্চয়ই ভালো করে করবেন। এখন আমি যাচ্ছি। বিয়ের জিনিসপত্র আর পোশাক পরিচ্ছদ কিনবার জন্য আমাকে আবার ভেনিসে ছুটতে হবে। আগামী রবিবার বিয়ে, হাতে তো আর সময় নেই। ব্যাপটিস্টার কাছ থেকে বিদায় নিয়ে পেট্রোসিও চলে গেল। আর এদিকে বিয়াঙ্কাকে বিয়ে করবার জন্য দুই ছদ্মবেশী শিক্ষক লুনেসিও আর হর্টেনসিওর মধ্যে শুরু হলো জোর প্রতিযোগিতা। দুজনেই শিক্ষার মধ্যে দিয়ে তরুণী বিয়াঙ্কাকে নিজেদের মনের কথা জানাতে শুরু করলো। রবিবার এলো, ভোজের আয়োজন হয়েছে, অতিথিরা অপেক্ষা করে আছেন, কিন্তু কোথায় পেট্রোসিও? তা তো টিকি দেখা যাচ্ছে না। সে এলে তবেই তো সবাই গির্জার দিকে রওনা হতে পারে। নিমন্ত্রিত অতিথিরা অপেক্ষা করে করে অধৈর্য হয়ে পড়লেন। তারা বাঁকা বাঁকা কথা বলতে শুরু করলেন। যে পাদ্রী ঠাকুর বিয়ে দেবেন তিনি অধৈর্য হারিয়ে ফেললেন। সিনিয়র ব্যাপটিস্টা রাগ হয়ে গেলেন। তার ভয় হলো অতিথিদের সামনে তিনি হয়তো অপদস্থ হবেন। রাগে অপমানে ক্যাথরিন কাঁদতে লাগলেন। লোকটা তাকে নিয়ে গিয়ে এরকম বিদঘুটে রসিকতা করলো। বহুক্ষণ অপেক্ষা করার পর পেট্রোসিও এলো, কিন্তু কনের জন্য যে জমকালো পোশাক পরিচ্ছদ সে আনবে বলেছিল তার কিছুই সে আনেনি। সে নিজেও এসেছে অদ্ভুত পোশাকে। তাকে বিয়ের বর বলে মনেই হচ্ছিল না। মনে হচ্ছিল কোথা থেকে যেন একটা পাগল এসেছে। তার সঙ্গে কোনো বরযাত্রীও নেই, আছে কেবল একটা চাকর। তাকেও দেখাচ্ছিল ভিখিরির মতো। যে দুটো ঘোড়ায় চেপে ওরা এসেছে সে দুটো একেবারেই অস্থি চর্মসার। দেখলে মনে হয় ঘোড়া দুটো অনেকদিন পেট পুড়ে খেতে পায়নি। ব্যাপটিস্টা বললেন, তোমার ওই পোশাক ছেড়ে ফেলো, আজ তোমার বিয়ে। বিয়ের দিনে ও পোশাক মানায় না। তুমি বরের সাজ পরো। পেট্রোসিও কিছুতেই পোশাক বদলাতে রাজি নয়, বরং অদ্ভুতভাবে হেসে বলল, কেউ তো আমার পোশাককে বিয়ে করছে না, বিয়ে করছে তো আমাকে। কিছুতেই যখন পেট্রোসিওর মত পাল্টানো গেল না তখন সবাই হাল ছেড়ে দিল। কী আর করা যাবে, যাক বিয়েটা হয়ে যাক। বিয়ের অনুষ্ঠানের জন্য সবাই গির্জায় চলল। সেখানে গিয়ে পেট্রোসিও বদ্ধ উন্মাদের মতো আচরণ শুরু করলো। পুরোহিত ক্যাথরিনকে জিজ্ঞাসা করলেন, তুমি কি পেট্রোসিওর পত্নী হতে সম্মত আছো? ক্যাথরিন কোনো উত্তর দেবার আগেই পেট্রোসিও চিৎকার করে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, খুব সম্মত, আনন্দের সঙ্গে সম্মতি। সে এমন জোরে চিৎকার করে উঠল যে পাদ্রী ঠাকুর আঁতকে উঠলেন। তার হাত থেকে বিয়ের পুঁতিখানা খসে পড়ে গেল গির্জার মেঝেতে। তিনি নিচু হয়ে পুঁতিখানা তুলতে যেতেই পেট্রোসিও তাকে একটা ধাক্কা মারল। পাদ্রী ঠাকুর ভারসাম্য হারিয়ে হুড়মুড় করে পড়ে গেলেন। যাই হোক, পাদ্রী মশাই আবার পুঁথি নিয়ে উঠে দাঁড়ালেন। যতক্ষণ বিয়ে অনুষ্ঠান চলল ততক্ষণ পেট্রোসিও পা দাপাতে লাগলো, চিৎকার করতে লাগলো আর ক্রমাগত গালাগালি দিয়ে চলল। ক্যাথরিন ভয়ে থরথর করে কাঁপতে শুরু করলো। জীবনে এই বোধহয় সে প্রথম ভয় পেল। এরই মধ্যে কোনো রকমে বিয়ের অনুষ্ঠান শেষ হলো। অনুষ্ঠান শেষ হতে হতে নতুন বর উপস্থিত। সবাইকার স্বাস্থ্যবান করার জন্য মদ আনবার হুকুম দিল। তারপর গির্জার ভিতরেই মদ খেয়ে পানপাত্রে তলানিটুকু ছুঁড়ে দিল পাশে দাঁড়ানো লোকটির মুখের উপরে। বলল, বন্ধু, তোমার দাড়িটা বড় পাতলা, মনে হয় যে তোমার দাড়িরও খুব খিদে পেয়েছে। ঘন দাড়ির জন্য দরকার মদের সার। আজকের এই শুভ দিনে তোমাকে একটু সার দিলাম। বিয়ের মিছিল গির্জা ছেড়ে বেরিয়ে এলো।
মিছিলের সামনে অদ্ভুত বর আর ভয়ে কাঁপা কোণে। শহরের নানা রাস্তা অতিক্রম করে মিছিল এগিয়ে চলল সিনার ব্যাপটিস্টার প্রাসাদের দিকে। সারাটা পথ ধরে পেট্রুসিও পাগলের মতো হাসতে লাগলো, চিৎকার করতে লাগলো। স্বামীর অদ্ভুত আচরণে ক্যাথরিনের মাথাটা লজ্জায় হেঁট হয়ে গেল। শেষ পর্যন্ত মিছিলটা পৌঁছে গেল সিনার ব্যাপটিস্টার প্রাসাদে। বড় মেয়ের বিয়ের ব্যাপটিস্টা একটা বিরাট ভোজের আয়োজন করেছিলেন, কিন্তু পেট্রুসিও অতিথিদের লক্ষ্য করে বলল, আপনারা খাওয়া দাওয়া করুন, আমি খাবো না। আমরা আর এক মুহূর্তে এখানে অপেক্ষা করলে চলবে না, আমাকে এক্ষুনি যেতে হবে, বাড়িতে জরুরি কাজ আছে। কেটো আমার সঙ্গে এক্ষুনি চলে যাবে। অতিথিরা গুঞ্জন শুরু করলেন, ওমা, এ আবার কোন দেশি ব্যাপার স্যাপার? বিয়ের ভোজে বরকনেকে উপস্থিত থাকবে না? বিয়ের ভোজে বরকনেকে সঙ্গে নিয়ে অতিথিরা খেতে বসবেন, এটাই তো নিয়ম। ওরাই যদি উপস্থিত না থাকে তবে সে ভোজের আনন্দ কোথায়, মূল্যই কোথায়? বয়স্করা পেট্রুসিওকে বোঝাতে লাগলেন, কিন্তু তার ওই এক কথা, আমাকে এখন চলে যেতে হবে, কেটো যাবে আমার সঙ্গে। নিজের বিয়ের ভোজে থাকতে পারবে না শুনে ক্যাথরিন খুব রেগে গেল। সে চিৎকার করে পেট্রুসিওকে বকতে লাগলো, কিন্তু সে বকুনিতে পেট্রুসিও মোটেই কান দিল না। সে বরং মিষ্টি কথায় তুষ্ট করার চেষ্টা করতে লাগলো নতুন বউকে। ব্যাপটিস্টা এবং নিমন্ত্রিত অতিথিরা ক্যাথরিনকে স্বামীর সঙ্গে যাবার জন্য উপদেশ দিলেন, কারণ বিয়ে যখন হয়ে গিয়েছে তখন স্বামীর সঙ্গে না গেলে সেটা খুব নিন্দার হয়। অগত্যা নিতান্ত অচিত সত্ত্বেও ক্যাথরিনকে রাজি হতে হলো। পেট্রুসিও খুশি হয়ে চাকরকে 3টি ঘোড়া তৈরি করার জন্য আদেশ দিল। ঘোড়া? হ্যাঁ, ওই ঘোড়াগুলোই, কিন্তু হাড় আর চামড়া ছাড়া ওদের শরীরে কিছুই নেই। হ্যাঁ, এরকম একটা হাড় সর্বস্ব ঘোড়ায় ক্যাথরিনকে বসিয়ে পেট্রুসিও এবং তার চাকর বাকর একই রকমের আর দুটো ঘোড়ায় চেপে বসলো। তারপরে এবড়ো খেবড়ো কাদায় ভরা পথ দিয়ে সেই বিচিত্র বাহন 3টি খুটখুট করে এগিয়ে চলল। পেট্রুসিও ঘোড়া 3টিকে অভিসম্পাত করতে লাগলো, চিৎকার করে জোরে ছোটার ইঙ্গিত করতে লাগলো, কিন্তু জোরে ছুটবে কী করে? বেচারা পশু 3টিকে দেখে মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে বোঝার ভারে প্রাণ হারিয়ে ওরাই হয়তো মাটিতে লুটিয়ে পড়বে। শেষ পর্যন্ত ওরা 3জন পেট্রুসিওর বাড়িতে এসে পৌঁছলো। বিচিত্র বাহনে দীর্ঘ পথ এসে ক্যাথরিন খুব ক্লান্ত ও ক্ষুধার্ত, কিন্তু পেট্রুসিও স্থির করলো যে সে রাতে বউকে খেতে বা বিশ্রাম করতে দেবে না। বাড়িতে ঢুকি সে চিৎকার করে উঠল, কই তোরা সব গেলি কোথায়? শিগগির খাবার দাবার নিয়ে আয়, তোদের গিন্নিমা খিদে কাতর হয়ে পড়েছেন, তাড়াতাড়ি নিজের বিয়ের নিমন্ত্রণটা পর্যন্ত খেয়ে আসতে পারেননি। পেট্রুসিওর মুখের কথা খসতে না খসতেই কি চাকরেরা সব নানা রকম সুস্বাদু খাবার এনে টেবিলের ওপর সাজিয়ে দিল। পেট্রুসিও সঙ্গে সঙ্গে টেবিলে সমস্ত খাবার জিনিসেরই খুঁত হতে শুরু করলো। মাংসের থালাটাকে সে খাবার ঘরের মেঝেতে ছুঁড়ে ফেলে দিল। চিৎকার করে বলে উঠল, এমন অখাদ্য পোড়া মাংস কি মানুষে খেতে পারে? তার চিৎকার শুনে চাকর বাকরেরা ছুটে এলো। পেট্রুসিও তাদের দেখে গর্জন করে উঠল, নিয়ে যা এসব অখাদ্য খাদ্য, নিয়ে যা টেবিলে থাকে। আমার নতুন বই এসে প্রথমবার আমার বাড়িতে এলো, তার জন্য এরকম জঘন্য খাবার? তারপর ক্যাথরিনের দিকে তাকিয়ে মোলায়েম সুরে বলল, তোমাকে ভালোবাসি আর সেজন্যই এরকম করছি। তুমি আমার বউ, তোমাকে তো আমি অখাদ্য কুখাদ্য খেতে দিতে পারি না। ক্যাথরিন কিন্তু রান্নার মধ্যে কোনো খুঁত দেখতে পায়নি। তাছাড়া সেই খিদের সময় রান্নায় একটু আধটু খুঁত থাকলেও তা সে গ্রাহ্যের মধ্যেই আনতে পারেনি। কিন্তু সে কোনো প্রতিবাদ করলো না। নিজের অহংকারের জন্য সে চুপ করে বসে রইল। কেবল বলল, আমি বড় ক্লান্ত, এখন আমি একটু ঘুমোতে চাই। না খেয়ে স্বামীর চিৎকারে আরও ক্লান্ত হয়ে ক্যাথরিন বিশ্রাম করতে গেল, কিন্তু তার কপালে বিশ্রাম নেই। পেট্রুসিও বিছানা নানা খুঁত ধরতে আরম্ভ করলো। হাহ কপাল, এ কি বিছানা, এ কী রকম বৃষ্টি চাদর, বালিশগুলো দেখছি পাথরের মতো শক্ত। এই কি নতুন বউয়ের বিছানা? বাড়িতে একপাল ঝি চাকর পুষেছি, কিন্তু কোনোটা যদি একটু কাণ্ডজ্ঞান থাকে। সুন্দর দামি বিছানাটিকে খাট থেকে টেনে তুলে মেঝের ওপর ফেলে দিল সে। ক্যাথরিন একখানা শক্ত কাঠের চেয়ারে বসে রইল, কিন্তু সেখানেও সে ঘুমোবার আছে। স্বামীর ক্ষুব্ধ গর্জনে বারবার তার তন্দা কেটে যেতে লাগলো। সারা রাত ধরে জিচাকরদের বকাবকি করলো সে। পরের দিনটাও একইভাবে কাটলো। তোমাকে ভালোবাসি আর সেই জন্যেই খারাপ তো আর খেতে দিতে পারি না, কথা বলে পেট্রুসিও প্রাতরা সে চমৎকার খাবারগুলিকে ছুঁড়ে ফেলে দিল। ক্যাথরিনের এত খিদে পেয়েছিল যে নিজের অহংকারকে হজম করে সে গোপনে চাকরদের কাছে কিছু খাবার চাইল, কিন্তু তারা দিতে পারল না। কী করে দেবে? বাড়ির কর্তা পেট্রুসিও কড়া আদেশ দিয়েছে, তার সামনে ছাড়া নতুন বুকে যেন খাবার না দেওয়া হয়। 2 দিন আগে কিছু খাওয়াই হয়নি। খিদে অস্থির হয়ে উঠল সে। ক্যাথরিনের মনে একই সঙ্গে রাগ দুঃখ।
সে ভাবলো লোকটা কিনা আইয়ে মারবার জন্যে আমাকে বিয়ে করেছে। আমার বাপের বাড়ির দরজায় যে সব ভিখারিরা ভিক্ষে করার জন্য আসে, আমার অবস্থা দেখছি তাদের চাইতেও খারাপ হয়েছে। দরজায় আসা ভিখারিরা শুধু মুখে ফিরে যায় না, তাদের কিছু না কিছু খেতে দেওয়া হয়। আর এখানে আমি দুদিন ধরে কিচ্ছু খেতে পাচ্ছি না, একটু ঘুমোতে পারিনি। আমার দু চোখের পাতা একটু বুঝে এলেই লোকটা এমন চিৎকার চেঁচামেচি শুরু করেছে যে ঘুমে আঁতকে উঠে পালাবার পথ খুঁজতে থেকে ও বলে আমাকে ভালোবাসা বলেই নাকি এমন আচরণ করে। কিন্তু ভালোবাসা যে নমুনা দেখছি তাতে আমি প্রাণে বাঁচলে হয়। কিন্তু একলা বসে নিজের ভাগ্যের কথাটুকু পর্যন্ত ভাববার সুযোগ পেল না ক্যাথরিন। পেট্রুসিও ঘরে ঢুকলো, তার হাতে একখানা প্লেট, প্লেটে ছোট্ট এক টুকরো মাংস। একগাল হেসে বলল, এই যে আমার মিষ্টি কেট, কেমন আছো? এখানে তোমার কোনো অসুবিধে হচ্ছে না তো? ক্যাথরিন মুখ গোমড়া করে বসে রইল। তার দিকে প্লেটখানা এগিয়ে ধরে পেট্রুসিও বলে, দেখো, তোমার কথা আমি কত চিন্তা করি। তোমার খাবার জন্য এই মাংস আর আমি নিজে রান্না করেছি। আমার বিশ্বাস এই রান্না খুব পছন্দ হবে। মাংস খেয়ে তুমি তারিফ করবে। ক্যাথরিন এত রেগে গিয়েছিল যে তার মুখে কোনো কথা ফুটলো না। সে রাগে কাঁপতে লাগলো। এ কি, মুখে একটি কথা নেই কেন? পেট্রুসিও জিজ্ঞাসা করলো। পেট্রুসিও বলল, ও বুঝেছি, তোমার বোধহয় খিদে নেই। দূর, বৃথাই এত ঝামেলা করলাম, আমার সবটুকু পরিশ্রমই চলে গেল। একটা চাকরকে ডাকলো পেট্রুসিও। সে আসতে বলল, ওরে, এই মাংসের প্লেটটা নিয়ে যা। দুদিন কিছু না খেয়ে ক্যাথরিনে এত খিদে পেয়েছে যে সে আর অহংকারটাকে বজায় রাখতে পারলো না। সে খুব রেগে গিয়েছে, কিন্তু রাগকেও হারিয়ে দিয়েছে তার প্রচণ্ড ক্ষুধা। অহংকার হজম করে সে বলল, দয়া করে মাংসের প্লেটখানা এখানে রেখে যাও। নিশ্চয়ই রাখবো, কিন্তু তার আগে তুমি আমাকে ধন্যবাদ দাও। ধন্যবাদ মশাই। নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও ক্যাথরিন বলল। এরপর পেট্রুসিও একটি চাকরকে ক্যাথরিনের জন্য সামান্য কিছু খাবার আনতে হুকুম দিল। চাকর খুবই সামান্য খাবার নিয়ে এলো, কিন্তু সেটুকু পেয়েও ক্যাথরিন তো মহা খুশি। সেসব খেতে আরম্ভ করেছে, অমনি পেট্রুসিও প্লেটখানাটা তুলে নিয়ে চাকরের হাতে দিয়ে বলল, যা, এটা নিয়ে যা। তারপর হতবাক ক্যাথরিনের দিকে তাকিয়ে বলল, প্রিয় কিট, দেখছি তোমার একদম খিদেই নেই। ঠিক আছে, এবার তোমাকে একটা চমৎকার জিনিস দেখাবো। দেখি তুমি নিশ্চয়ই খুব খুশি হবে। তোমার জন্য খুব সুন্দর টুপি আর পোশাকের অর্ডার দিয়েছিলাম। এসে এবার সেগুলো দেখা যাক। টুপিওয়ালা আর দরজা এতক্ষণে নিশ্চয়ই তাদের জিনিস নিয়ে চলে এসেছে। হ্যাঁ, সত্যি এসে গিয়েছে, তারা অপেক্ষা করছে বাইরে। পেট্রুসিও প্রথমে টুপিওয়ালাকে ডাকলো। সে এসে বলল, এই যে হুজুর, আপনি যেরকম টুপি বানাবার জন্য হুকুম করেছিলেন সেরকম টুপি তৈরি করেছি। পেট্রুসিও টুপিটার দিকে একবার তাকিয়ে ক্রুদ্ধ স্বরে চিৎকার করে উঠল, আমি এরকম টুপি বানাবার হুকুম দিইনি। কেন দেব? এটা তো সুপারির খোলার চেয়েও বড় নয়। তোমার এই টুপি নিয়ে যাও, এটাকে আরও বড় করে তৈরি করে নিয়ে আসবে। আমি ওই টুপিটাই নেব, ক্যাথরিন বলল। সমস্ত ভদ্রমহিলাই ওরকম টুপি পরে থাকেন। তুমি যখন ভদ্রমহিলা হবে তখন ওরকম টুপি পরবে, তার আগে নয়, পেট্রুসিও উত্তর দিল। অল্প হলেও একটু খাবার খেয়েছে ক্যাথরিন, শরীরের শক্তিও খানিকটা ফিরেছে। সে তেজের সঙ্গে বলল, আমি বলবো, আমার যা খুশি তাই বলবো। তোমার শুনতে ভালো না লাগলে কান বন্ধ করে থাকো। মনে হলো তার রগের কথাগুলো পেট্রুসিও মোটেই শুনতে পায়নি। ক্যাথরিনের কথার উত্তরে সে বলল, তুমি ঠিকই বলেছো গিন্নি, এটা একটা বাজে বিশ্রী টুপি। তুমি যেটা পছন্দ করতে পারো নি তা বুঝলাম যে তোমার রুচি দেখে আমি বেশ প্রখর। তোমার উপরে আমার ভালোবাসাটা যে আরও বেড়ে গেল। আমাকে ভালোবাসো না বা নাই বাসো, টুপিটা খুব পছন্দ হয়েছে, আমি এই টুপিটা নেব। অন্য কোনো টুপির দরকার নেই আমার। পেট্রুসিও ক্যাথরিনের কথায় কোনো কান দিল না। সে শুনতেই পেল না তার কথা। সে বলল, তোমার জন্য যে পোশাকটা তৈরি করার হুকুম দিয়েছি সেটা তুমি দেখতে চাইছো? ঠিক আছে, এক্ষুনি দেখতে পাবে। ওরে, কে আসিস? দর্জিকে এখানে নিয়ে আসে। চাকরের সঙ্গে দর্জি এলো, তার হাতে একটা চমৎকার পোশাক। সঙ্গে সঙ্গে পেট্রুসিও পোশাকে খোঁত ধরতে শুরু করলো। এ কী পোশাক তৈরি করেছো? কাপড়টা একদম সস্তা, বাজে, কাঠছাঁটটা জঘন্য। আমার স্ত্রী অভিজাত বংশের মেয়ে, অভিজাত বংশের বউ, তিনি এরকম বাজে পোশাক কিছুতেই পরবেন না। তার বংশমর্যাদার কথা মনে রেখেই তোমার পোশাক তৈরি করা উচিত ছিল। হুজুর, আপনি যেরকম পোশাক তৈরি করার হুকুম দিয়েছিলেন আমি তো সেরকমই তৈরি করেছি। এটাই তো হ্যাল ফ্যাশনের পোশাক। এর চেয়ে সুন্দর পোশাক আর কোনোদিন দেখিনি, ক্যাথরিন বলল। কিন্তু কে শুনে কার কথা? পেট্রুসিও আবার তর্জনী গর্জন শুরু করলো। অবশেষে সে আগেই টুপিওয়ালাকে আর দর্জিকে তাদের জিনিসের দাম মিটিয়ে দিয়েছিল। শুধু তাই নয়,
নিজের অদ্ভুত ব্যবহারের জন্য সে ওদের দুজনকে কিছু অতিরিক্ত অর্থ বকশিস দিয়ে রেখেছিল। কাজে গোটা ব্যাপারটি ছিল সাজানো। যাই হোক, তর্জন গর্জন করে আর এক দুঘা মেরে টুপিওয়ালা আর দরজিকে তো বিদায় করা গেল। তারপর ক্যাথরিনের দিকে তাকিয়ে কোমল গলায় পেট্রোসিয়া বলল, না, নতুন পোশাক আর হলো না। আমরা যে পোশাক পরে আছি সেই পোশাকই তোমার বাপের বাড়ি যেতে হবে। একটু অপেক্ষা করো, আমি চাকরিতে ঘোড়া তৈরি করতে বলি। বাপের বাড়ি যাওয়া হবে শুনে ক্যাথরিন তো আহ্লাদে আটখানা। সে বলল, চলো চলো, তাড়াতাড়ি বেরিয়ে পড়া যাক। প্যাট্রিসিয়া বলল, হ্যাঁ চলো, এখন বেরোলে দুপুরে খাওয়ার আগেই আমরা তোমার বাপের বাড়িতে পৌঁছে যাব। বেলা তো হয়নি, এখন তো সবে সকাল 7টা। সকাল 7টা? লোকটা বলে কি, বেলা তো গড়িয়ে গিয়েছে। স্বামীর কথা শুনে ক্যাথরিন অবাক হয়ে গেল, যে কিছুক্ষণ কোনো কথাই বলতে পারলো না। তারপর নিজেকে সামলে নিয়ে বলল, তুমি বলছো কি, এখন তো বেলা 2টো বাজে। এক্ষুনি রওনা দিলে হয়তো আমরা রাতের খাবার সময় পৌঁছতে পারবো। ক্যাথরিনের প্রতিবাদ শুনে পেট্রিসিয়া বুঝলো যে এখনও তার বউ মানেনি। সে খুশি হলো না। সে চাইল সে যা বলবে তার সঙ্গে ক্যাথরিন একমত হবে। দেখছি, আমি যা বললি তাই করি। তুমি এখনও তার বিরুদ্ধে, এখনও তুমি আমার কথা প্রতিবাদ করে যাচ্ছ। ঠিক আছে, আজকে আর আমাদের বাড়ি যেতে হবে না। ঘড়ি যেদিন আমার কথা সহমত দেবে সেদিন আমি ভেবে দেখব ভেরোনা থেকে অন্য জায়গায় যাবো কোন। তার আগে আমি এই জায়গা ছাড়ছি না। ক্যাথরিন চুপ করে রইল, একটি কথাও বলল না। বাপের বাড়িতে সেদিন আর যাওয়া হলো না। ক্যাথরিনকে থাকতে হলো ভেরোনাতেই। তাকে স্বামীর অনুগত আর বাধ্য হবার পাঠ নিতে হলো। যখন পেট্রোসিয়া তার আচরণে সন্তুষ্ট হলো, তখন কে বউকে নিয়ে রওনা দিল ব্যাপটিস্টের বাড়ির দিকে। কিন্তু কিছু দূর এগিয়েই হঠাৎ পেট্রোসিয়া ঘোড়ার মুখটা প্রায় ঘুরিয়ে দিল। বলল, দেখো কেট, আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে। চাঁদ কেমন উজ্জ্বল কিরণ দিচ্ছে। চাঁদের আলোয় এবার আমরা পথ চলবো। ক্যাথরিন অবাক হয়ে বলল, চাঁদ? চাঁদ আবার কোথায়? এখন তো আকাশে সূর্য, রোদে চারিদিক ঝলমল করছে। এখন জ্যোৎস্না কোথায়? পেট্রোসিয়া বলে, আমি বলছি কেমন চমৎকার স্নিগ্ধ জ্যোৎস্না। ক্যাথরিন বলল, আমি বলছি কি সুন্দর ঝলমলে রোদ। পেট্রোসিয়া রেগে গেল। ক্যাথরিন এখন তার কথায় প্রতিবাদ করছে। সে ক্ষুব্ধস্বরে বলল, আমি যদি মায়ের বেটা হই, আমি নিশ্চয়ই আমার মায়ের ছেলে। তাহলেই হয় চাঁদ, নয়তো তারা। আমার কথা যদি ঠিক না হয় তবে আর তোমার বাড়িতে যাব না। এক্ষুনি ঘোড়ার মুখ ঘুরিয়ে দেবো বেরোনার দিকে। ক্যাথরিন ভাবল, এত দূর এসে ফিরে যাব? তার চেয়ে মেজাজি বরটির কথাতেই সায় দিল। এ কথা ভেবে সে বলল, তুমি ঠিকই বলেছ, এ হচ্ছে চাঁদ। পেট্রোসিয়া বলল, না না, তুমি মিছে কথা বলছো। আকাশে তো এখন সূর্য, দেখছো না কেমন চমৎকার রোদ। তাহলে আকাশে এখন সূর্যদেবী রয়েছে। স্বামীর কথার সঙ্গে তাল মিলিয়ে ক্যাথরিনও বলল। ওরা দুজনে আবার এগিয়ে চলল সিনিয়র ব্যাপটিস্টের বাড়ির দিকে। কিছু দূর এগোবার পর পেট্রোসিও পরীক্ষা করে দেখতে চাইল ক্যাথরিন কতখানি পোষ মেনেছে, কতটা অনুগত হয়েছে। এক বৃদ্ধ ভদ্রলোক যাচ্ছিলেন পাদুয়ার দিকে। তার সঙ্গে ওদের স্বামী স্ত্রীর দেখা হয়ে গেল। বৃদ্ধ হলেন পিসানগরের ভিনসেন্সিও। ছেলে লুসেন্সিও ব্যবসার কাজে দেখার জন্য পাদুয়াতে এসেছে। অনেক দিন হয়ে গেল, কিন্তু ছেলের কাছ থেকে কোনো খবর পাননি তিনি। ছেলে কেমন আছে, সেরকম কাজকর্ম কী করছে, সেসব জানবার জন্য বৃদ্ধ ভিনসেন্সিও নিজেই পাদুয়ার দিকে চলেছেন। বেশ বয়স হয়েছে তার। মাথার সব চুল সাদা হয়ে গিয়েছে পেকে, মুখে অসংখ্য বলিরেখা, শরীরের চামড়া ঝুলে পড়েছে। ভিনসেন্সিও দেখে পেট্রোসিও আর এক অদ্ভুত আচরণ করল। বৃদ্ধের দিকে এগিয়ে এসে সে উচ্চজিত কণ্ঠে বলল, শুভ নিন সুন্দরী কুমারী। কোথায় চলেছেন? বুড়ো ভিনসেন্সিও তো এরকম সম্ভাষণ শুনে আকাশ থেকে পড়লেন। তাকে বলে কিনা সুন্দরী, লোকটার নিশ্চয়ই মাথা খারাপ হয়েছে। ক্যাথরিনের দিকে ফিরে পেট্রোসিয়া বলল, দেখো কেট, এই সুন্দরী কুমারীটিকে দেখো। এর চেয়ে সুন্দরী মেয়ে কি তুমি কোনোদিনও দেখেছো? মেয়েটি দুটি গাল গোলাপ ফুলের মতো, চোখ দুটো যেন মেঘহীন আকাশে দুটো উজ্জ্বল তারা। কেট, তুমি এসো, মেয়েটির সঙ্গে আলাপ করো, ও গোলাপি গাল দুটিতে চুমু খাও। তারপর আবার বৃদ্ধ ভিনসেন্সিওর দিকে তাকিয়ে বলল, মিষ্টি কুমারী, আপনার আজকের দিনটা শুভ হোক। ইতিমধ্যে দজ্জাল ক্যাথারিন সম্পূর্ণ পোজ মেনে গিয়েছে। স্বামীর কথা মতো বৃদ্ধের কাছে গিয়ে এসে বলল, সুপ্রভাত কুমারী, তুমি কি সুন্দর। তোমার মুখখানি কি মিষ্টি। সুন্দরী তরুণী, কোথায় চলেছ? কোথা থেকেই আসো তুমি? তোমার বাবা ভাগ্যবান, মা ভাগ্যবতী। যাদের এমন সুন্দরী মেয়ে, সত্যি সত্যি তাদের কি সৌভাগ্য। ভিনসেন্সি এবার আরও অবাক হয়ে গেলেন। এই সুন্দর মেয়েটার কি দৃষ্টিশক্তি নেই, নাকি সঙ্গীর মতো এরও মাথা খারাপ হয়ে গেল? হঠাৎ পেট্রোসিও চিৎকার করে উঠল, কেট, তুমি কি পাগল হয়েছো? কাকে কি বলছো তুমি?
উনি তো কুমারী নন, উনি একজন বৃদ্ধ ভদ্রলোক। ক্যাথরিন তখন বৃদ্ধকে বলল, দয়া করে ক্ষমা করুন, আমি খুব ভুল করেছি, খুবই অন্যায় করে ফেলেছি। আসলে রোদের তেজে আমার চোখ দুটো ধাঁধিয়ে গিয়েছিল, সব কিছুই তরুণ আর সবুজ বলে মনে হচ্ছিল। স্বামীর কথায় আমি আমার ভুল বুঝতে পেরেছি। এখন দেখছি আপনি একজন মাননীয় বৃদ্ধ ভদ্রলোক। আমি যে নিতান্ত নির্বোধের মতো ভুলটা করেছি, আশা করি সেজন্য আপনি আমাকে ক্ষমা করবেন। পেট্রোসিয়া বলল, দয়া করে আমার স্ত্রীকে ক্ষমা করুন। এবার বলুন আপনি কোথায় যাচ্ছেন? আপনি যদি আমাদের গন্তব্যস্থলের দিকে যান তবে একসঙ্গে যাওয়া যেতে পারে। আপনাকে সঙ্গী হিসেবে পেলে খুব খুশি হব। ক্যাথরিন আর পেট্রোসিয়ার কথাবার্তা শুনে বৃদ্ধ ভিনসেন্সিও খুব অবাক হয়ে গিয়েছিল, কিন্তু তিনি ভদ্র এবং সংযতভাবে বললেন, আমার নাম ভিনসেন্সিও, বাড়ি পিসানগরে। আমি আমার ছেলের বিয়েতে পাদুয়া যাচ্ছি। আমার ছেলে লুসেন্সিও বিয়ে করতে যাচ্ছে সিনার ব্যাপটিস্টার ছোটো মেয়ে বিয়াঙ্কাকে। পেট্রোসিও বলল, আমার স্ত্রী ক্যাথরিন তো বিয়াঙ্কারই বড় বোন, আমারও সিনার ব্যাপটিস্টার বাড়িতে যাচ্ছি, চলুন একসঙ্গেই যাওয়া যাক। তিনজনে এগিয়ে চললেন পাদুয়ার দিকে। এবার পাদুয়ার ঘটনাগুলির কথা বলা দরকার। বড় মেয়ে ক্যাথরিনের বিয়ে হয়ে গিয়েছে, এবার ছোটো মেয়ে বিয়াঙ্কাকে বিয়ে দিতে আর কোনো আপত্তি নেই তার। কিন্তু তা কার সঙ্গে বিয়ে দেবেন? অনেক তরুণ যুবকই তো সুন্দরী বিয়াঙ্কাকে বিয়ে করতে চাইছে। এদের মধ্যে আছে গ্রেমিও, হর্টেনসিও, লুসেন্সিও। অবশ্য আসলে লুসেন্সিও তখনও ছদ্মবেশী শিক্ষক সেজে বিয়াঙ্কাকে সাহিত্য পড়াবার ভান করে যাচ্ছে। সিনার ব্যাপটিস্টা যাকে লুসেন্সিও বলে জানেন, সে হলো ত্রাণীয়। এরকম অবস্থায় মেয়ের জন্য পাত্র বাছাই করা সত্যিই খুব শক্ত। অন্য লোক হলে এই অবস্থায় কী করতো তা বলা শক্ত, কিন্তু সিনার ব্যাপটিস্টার কাজটাকে খুব সহজ বলেই ফেললেন। বিয়াঙ্কাকে যারা বিয়ে করতে চায় তাদের ডেকে পাঠালেন। ছোটো মেয়ের বিয়েতে আমি যৌতুক দেবো 20,000 ক্রাউন, আর আমার মৃত্যুর পর সে আমার সম্পত্তির অর্ধেক পাবে। এখন বলো, তোমাদের কে কত যৌতুক দিতে পারবে? তোমাদের কার কী পরিমাণ সম্পত্তি? একথা জিজ্ঞেস করার কারণ হচ্ছে এই যে স্বামীর যদি আগে মৃত্যু হয় তবে বিয়াঙ্কা কতটা সম্পত্তি পাবে সেটা জেনে নেওয়া। যে বেশি যৌতুক দেবে এবং যার সম্পত্তির পরিমাণ বেশি তার সঙ্গে আমি ছোটো মেয়ে বিয়ে দেবো। এ ব্যাপারে এই আমার শেষ কথা। গ্রেমিও তার সম্পত্তি ফিরিয়ে দিল, কিন্তু দেখা গেল তার চাইতে হর্টেনসিওর ঐশ্বর্যের পরিমাণ বেশি। তাছাড়া বিয়াঙ্কার তুলনায় গ্রেমিওর বয়সটাও একটু বেশি। সুতরাং থেকে বাধ্য হয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে পিছু হটতে হলো। এবার আসলে হইল হর্টেনসিও আর লুসেন্সিও। লুসেন্সিও হর্টেনসিও চাইতে বেশি ধনী, কিন্তু তার বাবা ভিনসেন্সিও জীবিত, সম্পত্তির মালিক বৃদ্ধ ভিনসেন্সিও। বেঁচে থাকলে লুসেন্সিও ভবিষ্যতে বিরাট সম্পত্তির মালিক হবে ঠিকই, কিন্তু বর্তমানে তার কোনো সম্পত্তির মালিকানা নেই। সব কথা শুনে সিনার ব্যাপটিস্ট লুসেন্সিওর বেশি ত্রাণীকে বললেন, আমি তোমার বাবার সঙ্গে কথা বলতে চাই। তিনি যদি এখানে এসে তার সমস্ত সম্পত্তি তোমাকে এবং তোমার অকাল মৃত্যু হলে আমার ছোটো মেয়েকে দিতে রাজি থাকেন, তবে তোমার সঙ্গে বিয়াঙ্কার বিয়ে দিয়ে আমার কোনো অমত হবে না। বাবা, এবার লুসেন্সিও বেশি ত্রাণীয় সত্যি সত্যি ঘাবড়ে গেল। মনিবের বাবা তো রয়েছেন দূর পিসানগরে, তার কাছে গিয়ে সব কথা খুলে বলবার মতো বুকের পাটা নেই তার। তিনি যদি এখানে আসেন তবে তো ত্রাণীয় ধরা পড়ে যাবে, তখন হবে বেইজ্জতের অ্যাক্সেস। সিনার ব্যাপটিস্টটা হয়তো রেখে গিয়ে লুসেন্সিওর সঙ্গে ছোটো মেয়ের বিয়েই দেবেন না, ওদের সমস্ত পরিকল্পনাটাই ভেস্তে যাবে। তাহলে উপায়? হঠাৎ বিদ্যুৎ চমকের মতো একটা চিন্তা ত্রাণীর মাথায় খেলে গেল। আচ্ছা, কাউকে ভিনসেন্সিওস হিসেবে সাজিয়ে নিয়ে এলে হয় না? নিশ্চয়ই হয়। সিনিয়র ব্যাপটিস্টটা তো সিনিয়র ভিনসেন্সিওকে দেখেননি, কাজে এক্ষেত্রে অসুবিধাটা কোথায়? ঠিক আছে, সিনিয়র ব্যাপটিস্টের কাছে সিনিয়র ভিনসেন্সিওই আসবেন, তবে সে লোকটি হবে সাজানো। কিন্তু এ ব্যাপারেও একটা মুশকিল আছে। ত্রাণীয় পাদুয়া শহরে নতুন এসেছে, এখানকার লোকজনের সঙ্গে বিশেষ পরিচয় নেই। ভিনসেন্সিও সাজবে এমন লোক যে জোগাড় করবে কি করে? না, ত্রাণীয় সত্যি সত্যি খুব মুশকিলে পড়েছে। তা মুশকিল আসান হলো, বিয়ের লোকেই লোক জোগাড় করে দিল। লোকটিকে সে নিয়ে এলো ত্রাণীয়র কাছে। সত্যিই তো মনিব ভিনসেন্সিওর সঙ্গে এরকম বৃদ্ধের কিছুটা মিল পাচ্ছে। ত্রাণীয় লোকটিকে সাদর অভ্যর্থনা করে বলল, আসুন সিনিয়র, আসুন। কত দূর থেকে আসছেন? কোথায় যাবেন? আসছি মান্তুয়া থেকে। আপাতত রোম পর্যন্ত যাবার ইচ্ছা, তারপর ঈশ্বরের ইচ্ছা থাকলে যাব সুদূর ত্রিপলি পর্যন্ত। আপনি কি মান্তুর লোক? ত্রাণিয়া প্রশ্ন করল। হ্যাঁ, বৃদ্ধ উত্তর দিলেন। সর্বনাশ করেছেন কি? মান্তুয়ার লোক হয়ে পাদুয়ায় এসেছেন? শঙ্কিত স্বরে ত্রাণীয় বলে। অবশ্যই এই সংখ্যাটা অভিনয় ছাড়া আর কিছুই নয়। কেন, কি হয়েছে তাতে? বিচলিত স্বরে বৃদ্ধ প্রশ্ন করল। আপনার কি প্রাণের ভয় নেই? আপনি দেখছি কোনো খবরই রাখেন না। প্রাণের ভয়? কি বলছেন? মান্তুয়া আর পাদুয়ার মধ্যে এখন খুব গণ্ডগোল চলছে। মান্তুয়ার কোনো লোক পাদুয়ায় এলে তার মৃত্যু নিশ্চিত। বৃদ্ধ খাবড়ে গিয়ে বললেন, তাহলে উপায়?
উপায় একটা আছে। প্রাণীও এমন সুরে কথাগুলো বলল যেন সে বৃদ্ধের বড় হিতাকাঙ্ক্ষী। বলুন, এখন কি করতে হবে আমাকে? কাঁপা গলায় বৃদ্ধ প্রশ্ন করলেন। বৃদ্ধের প্রশ্নের উত্তর না দিয়ে প্রাণীও জিজ্ঞাসা করলো, আপনি কি পিসায় গিয়েছেন? হ্যাঁ, চমৎকার শহর, সেখানে খানদানি লোকের বাস। সিনার ভিনসেন্সিওকে চেনেন? চিনি না, তবে নাম শুনেছি। শুনেছি তিনি নাকি একজন ধনকুবের। বৃদ্ধ বললেন। প্রাণীও বললেন, তিনি আমার বাবা। তার মুখের সঙ্গে আপনার মুখে খানিকটা মিল আছে। আপনি সিনিয়র ভিনসেন্সিওর নাম নিয়ে আমাদের এখানকার বাড়িতে থাকবেন, কেউ জানতে পারবেন না যে আপনি মান্তুয়ার নাগরিক। ব্যাস, তাহলে আর আপনার প্রাণের ভয় থাকবে না। এবার বলুন, আমার প্রস্তাবে রাজি আছেন? স্বস্তির নিঃশ্বাস ফেলে বৃদ্ধ বললেন, নিশ্চয়ই। প্রাণীও বলে, এবার শুনুন আর একটা কথা, আমি সিনিয়র ব্যাপটিস্টটা মেয়েকে বিয়ে করবো বলে ঠিক করেছি। ব্যাপটিস্টটা বললেন যে যৌতুকের ব্যাপারে তিনি আমার বাবার সঙ্গে আলোচনা করতে চান। বাবাকে খবর পাঠিয়ে এখানে আনতে অনেকটা দেরি হয়ে যাবে। আপনি আমার সঙ্গে যৌতুকের ব্যাপারটা ঠিক করে আসবেন। সিনিয়র ব্যাপটিস্টটা আমার বাবাকে দেখেননি, কাজেই আপনি আমার বাবা সেজে গেলে তিনি ভাগ্যে ধরতে পারবেন না। বৃদ্ধ বললেন, এ ব্যাপারে একটা মুশকিল আছে হে বাপু। কিসের মুশকিল? আপনি সিনিয়র ব্যাপারটা যদি আমাকে চিনিয়ে ফেলেন। তিনি আপনাকে চেনেন নাকি? 30 বছর আগে জেনোয়াতে আমাদের আলাপ হয়েছিল। আমরা দুজনে একই হোটেলে উঠেছিলাম, পেগাসাস হোটেলে। তারপর তো আর আপনাদের দেখা হয়নি। তা হয়নি? তাহলে চিন্তা করবেন না, উনি 30 বছর আগের আলাপি লোককে চিনতেই পারবেন না। এতদিনে আপনার চেহারার কত পরিবর্তন হয়েছে। 30 বছর আগে আপনি ছিলেন যুবক, আজ আপনি বৃদ্ধ। সুতরাং আপনি নিশ্চিন্তে ভিনসেন্সিওর হয়ে ব্যাপটিস্টের কাছে যেতে পারবেন। নকল ভিনসেন্সিওকে নিয়ে লুসেন্সিও বেশি ত্রাণীয় সিনিয়র ব্যাপটিস্টের সঙ্গে আলোচনায় বসেছে। বিয়েতে বরপক্ষ আর কনেপক্ষ কে কী পরিমাণ যৌতুক দেবে তাই নিয়ে আলোচনা হচ্ছে। নকল ভিনসেন্সিও উদারভাবে ভাবি পুত্রবধূকে অনেক কিছু দেবার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। শুনে সিনিয়র ব্যাপটিস্টটা তো মহা খুশি। আলোচনা সভা বসেছে ভিনসেন্সিওর পদুয়ার বাড়িতেই। আলোচনা শেষ হবার আগেই আসল ভিনসেন্সিও সেই বাড়িতে এসে গেলেন। পেট্রোসিও আর ক্যাথারিন তার কাছ থেকে বিদায় নিয়ে সিনিয়র ব্যাপটিস্টার বাড়িতে চলে গিয়েছিল। এবার আসল আর নকল ভিনসেন্সিওর মধ্যে তুমুল তর্ক আর ঝগড়া লেগে গেল। দুজনেরই দাবি আমিই আসল ভিনসেন্সিও। আসল ভিনসেন্সিওকে প্রতারক মনে করে যখন থেকে গাঢ়দে পুকুরে ফেলাবার ব্যবস্থা হচ্ছিল, তখনই এসে পড়ল লুসেন্সিও আর বিয়াঙ্কা। একটু আগেই গির্জাতে ওদের বিয়ে হয়েছে। বাবাকে দেখে লুসেন্সিও তার সামনে নতজানু হয়ে বলল, বাবা ক্ষমা করো, আশীর্বাদ করো। ভিনসেন্সিও ছেলের মাথায় হাত রেখে বললেন, আমি তো সবসময়ই তোমাকে আশীর্বাদ করি বাবা, স্বামী স্ত্রী সুখে থাকো, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করছি। বিয়াঙ্কা নতজানু হলো সিনিয়র ব্যাপটিস্টের সামনে। সেও বাবার কাছে ক্ষমা চাইল বাবার আশীর্বাদ। ব্যাপটিস্টে জিজ্ঞাসা করলেন, তুমি কাকে বিয়ে করলে মা? লুসেন্সিও কোথায়? লুসেন্সিও বলল, আমিই আসল লুসেন্সিও। আপনি যাকে লুসেন্সিও বলে জানতেন তার নাম ত্রাণীয়, সে আমার অনুচর। সে আমার নির্দেশে লুসেন্সিও সেজেছিল। আর আমি হয়েছিলাম বিয়াঙ্গার সাহিত্যের শিক্ষক ক্যাম্বিও। লুসেন্সিও নিজের পরিচয় দেওয়ার পর ত্রাণীয় নিজেও আসল কথা খুলে বললে। সব শুনে সিনিয়র ব্যাপটিস্টটা তো বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। লুসেন্সিও আর বিয়াঙ্কার বিয়ে উপলক্ষে সিনিয়র ভিনসেন্সিওর পদুয়ার বাড়িতে বিরাট ভোজের আয়োজন। ভোজসভায় আছেন সিনিয়র ব্যাপটিস্টা, সিনিয়র ভিনসেন্সিও, পেট্রোসিও, ক্যাথরিন, লুসেন্সিও, বিয়াঙ্কা, গ্রেমিও, মান্তুয়ার বৃদ্ধ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অনেকে। যারা বিবাহিত সত্যিই তারা এসেছেন। হর্টেনসিও বিয়াঙ্কাকে বিয়ে করতে না পেরে বিয়ে করে ফেলেছে এক বিধবা যুবতীকে। সেও সস্ত্রীক নিমন্ত্রিত। নানা রকম সুখাদ্য, নিমন্ত্রিতরা সবাই খুশি। ভোজ চলবার সময় হর্টেনসিও আর লুসেন্সিও পেট্রোসিওর পত্নী লাভ নিয়ে নানা রকম কৌতুক করতে লাগলো। পেট্রোসিওর পত্নীভাগ্য যে নিতান্তই খারাপ, এ বিষয়ে তাদের মধ্যে কোনো সংশয় ছিল না। দজ্জাল বউ যে তার জীবনটিকে ঝালাপালা করে দেবে একবারে, তা তিনি জানতেন। ত্রাণীয় বিয়ান দিল আর অন্য অনুচরেরা একটার পর একটা সুস্বাদু খাবার পরিবেশন করতে লাগলো। ভোজসভা জমে উঠলো হালকা ঠাট্টা তামাশা। ঘুরে ফিরে তামাশা ধারাটা একই কাজে বইতে লাগলো। 3টে নতুন বই রয়েছে ভোজসভায়, ক্যাথরিন, বিয়াঙ্কা আর হর্টেনসিও স্ত্রী। এদের মধ্যে বউ হিসেবে দজ্জাল ক্যাথরিন যে সবচেয়ে খারাপ, সবচেয়ে অযোগ্য, এ কথাটা ঘুরিয়ে ফিরিয়ে সবাই বলতে লাগলো। পেট্রোসিও বেশ ধৈর্যের সঙ্গে এসব ঠাট্টা তামাশা শুনতে লাগলো। ওদের রসিকতার উত্তরে বিশেষ কিছু না বলে সে আপন মনে খেয়ে চলল। ভোজ শেষ হলো। মহিলারা ভোজসভা ছেড়ে গল্পগুজব করার জন্য আর একটা ঘরে
গেলেন। তারা চলে গেলে এই ঘরে ঠাট্টা রসিকতার মাত্রাটা আরও বেড়ে গেল। এমনকি বৃদ্ধ ব্যাপটিস্টটাও যেন নিজের বয়স ভুলে গেলেন। তিনিও তরুণদের রসিকতায় যোগ দিলেন। বললেন, বৎস পেট্রুসিও, তুমি সত্যিই ঠকে গিয়েছো। তোমার কপালে জুটেছে এক দরজার মুখরা স্ত্রী। এতক্ষণে পেট্রুসিও প্রতিবাদ করলো। সে বলল, আপনারা ভুল করছেন। আমার স্ত্রী ক্যাথরিনের মতো মেয়ে পাওয়া শক্ত আছে। সে দেখতে সুন্দরী, সে শান্ত, তার স্বভাবটি খুব মিষ্টি। তার কাছে আমার কথা ঈশ্বরের আদেশের মতোই অবশ্য পালনীয়। আমার যে পত্নীভাগ্য আছে এ কথা স্বীকার করতেই হবে। পেট্রুসিওর কথা শুনে সবাই হেসে উঠল। পেট্রুসিও উত্তেজিতভাবে বলল, আপনার বিশ্বাস হচ্ছে না? ভাবছেন আমি মিথ্যে কথা বলছি? কিন্তু আমার কথাগুলো যে সম্পূর্ণ সত্য তা প্রমাণ করতে পারি। আসুন এ ব্যাপারে একটা বাজি ধরি। কীরকম বাজি? আসুন আমরা তিনজনে নিজেদের স্ত্রীকে এখানে ডেকে পাঠাই। যার স্ত্রী স্বামীর আদেশ পালন করার জন্য সবার আগে ঘরে আসবে সেই বাজি জিতবে। লুসেন্সিও আর হর্টেনসিওর সঙ্গে সঙ্গে বাজিতে রাজি হয়ে গেল। এই বাজিতে পেট্রুসিও নিশ্চয়ই হেরে যাবে। দজ্জাল ক্যাথারিনের স্বভাবটি যে কীরকম তা তো সবাই জানে। স্বামী ডাকলো আর ক্যাথারিন অমনি বাধ্য স্ত্রীর মধ্যে চলে এলো, এ কথা তো ভাবাই যায় না। লর্ড হর্টেনসিও বলে, কী পরিমাণ অর্থ বাজি ধরা হবে? লুসেন্সিও বলল, 20 ক্রাউন। পেট্রুসিও বলে, এই সামান্য পরিমাণ অর্থ তো আমি আমার একটা পোষা শিকার কুড়ের ওপর ধরতে পারি। স্ত্রীর ওপর আমি আর 20 গুণ অর্থ বাজি রাখতে চাই। তাহলে বাজির অর্থের পরিমাণ হোক 100 ক্রাউন, লুসেন্সিও বলে। আপনিও? আপত্তি নেই, হর্টেনসিও বলে। ঠিক আছে, আমিও রাজি, পেট্রুসিও ঘোষণা করলো। হর্টেনসিও বলল, তাহলে কে প্রথমে শুরু করবে? মানে কে প্রথমে ডাকবে স্ত্রীকে? লুসেন্সিও বলে, আমি প্রথম শুরু করি। বিয়েন্দেলো, তুই ভিতরের ঘরে গিয়ে প্রভু পত্নীকে বল আমি ডাকছি, তিনি যেন এক্ষুনি এখানে আসেন। বিয়েন্দেলো ভিতরে গেল, কিন্তু ফিরে এলো একটু পরেই। এলো একলা। কী রে, কী ব্যাপার? শুকনো মুখে লুসেন্সিও জিজ্ঞাসা করলো। বিয়েন্দেলো উত্তর দিল, হুজুর, প্রভু পত্নী বললেন যে তিনি খুব ব্যস্ত, এখন এ ঘরে আসতে পারবেন না। লুসেন্সিও বাজিতে হারলো। তার মুখখানা কালো হয়ে গেছে। কি? পেট্রুসিও চিৎকার করে উঠল, প্রিয়াঙ্কা বলছে সে ব্যস্ত, এখন আসতে পারবে না এখানে? এটা কি স্ত্রীর পক্ষ থেকে সঠিক উত্তর হলো? ক্যাথরিনের কাছ থেকে যদি তুমি এর চেয়েও খারাপ উত্তর না পাও তবে তোমার ভাগ্য ভালো, এই কথা স্বীকার করতেই হবে। এবার হর্টেনসিওর পালা। সে তার চাকরকে বলল, যা, আমার স্ত্রীকে গিয়ে বল তিনি যেন এক্ষুনি এ ঘরে আসেন। বলবে আমি আসবার জন্য অনুরোধ করেছি। হায় হায়, শেষ পর্যন্ত অনুরোধ করতে হলো। পেট্রুসিও চিৎকার করে উঠল, না, বল গিয়ে আসতেই হবে। হর্টেনসিও বলল, আমার আশঙ্কা তোমার বউকে এ ঘরে আসার জন্য অনুরোধ করলেও সে আসবে না। দেখা যাক আসে কি না, পেট্রুসিও গম্ভীরভাবে বলল। চাকর ফিরে এলো। একলাই এলো? হর্টেনসিও জিজ্ঞাসা করলো, কী রে, বহুপত্নী কোথায়? চাকর বলল, মা ঠাকুরুন বললেন আপনি কোনো মজার খেলা দেখেছেন আর এখন আসবেন না। তিনি আরও বললেন, দরকার থাকলে আপনি নিজে গিয়ে দেখা করে আসুন। খারাপ, আরও খারাপ খবর, পেট্রুসিও চিৎকার করে উঠল। হর্টেনসিও, তোমার বউ তাহলে কথা শুনলো না, এলো না তো এ ঘরে? হর্টেনসিওর মাথাটা নিচু হয়ে গেল। এবার পেট্রুসিওর পালা। সে তার চাকরকে বলল, যা, তোর প্রভুপত্নীর কাছে গিয়ে বল তাকে এক্ষুনি এ ঘরে আসার জন্য আমি আদেশ দিয়েছি। কেউ ভাবতে পারেনি যে ক্যাথরিন স্বামীর এই আদেশ পালন করবে, কিন্তু হঠাৎ সিনার ব্যাপটিস্টটা দারুণ অবাক হয়ে চিৎকার করে উঠলেন, ঈশ্বরের দোহাই, ওই তো ক্যাথরিন আসছে। ক্যাথরিন ঘরে ঢুকলো। স্বামীর সামনে এসে বিনীতভাবে বলল, এই যে আমি এসেছি, আদেশ করো কী করতে হবে। তোমার বোন বিয়াঙ্কা আর হর্টেনসিওর বউ কোথায়? তারা অগ্নিকুণ্ডের পাশে বসে আছে, গল্প করছে। যাও, তোদের ডেকে নিয়ে এসো তো এখানে। স্বামীর আদেশ পালন করার জন্য ক্যাথরিন তক্ষুনি ঘর ছেড়ে চলে গেল। ক্যাথরিনের পরিবর্তন দেখে সবাই এত অবাক হয়ে গেল যে কিছুক্ষণ তাদের মধ্যে কেউ কোনো কথাই বলতে পারল না। শেষ পর্যন্ত লুসেন্সিও প্রথম ভাষা খুঁজে পেল। নীরবতা ভেঙে বলল সে, হায় ভগবান, নিজে দেখছি আশ্চর্য ব্যাপার, অবাক কাণ্ড। অবশ্যই, হর্টেনসিও বলল, ভাবছি এর অর্থ কী? এর অর্থ হলো শান্তি, পেট্রুসিও উত্তর দিল। এর অর্থ হলো ভালোবাসা, শান্ত জীবন। এর অর্থ আমিই প্রভু। এর অর্থ সুখ। সিনিয়র ব্যাপটিস্টটা বললেন, চমৎকার। বৎস পেট্রুসিও, আবার বলি চমৎকার। তুমি বাজি জিতলে। তোমার বিয়েতে আমি যৌতুক হিসেবে 20,000 ক্রাউন দিয়েছিলাম, আজকে আমি তোমাকে আরও 20,000 দেবো। আমার দেওয়াই উচিত, কারণ ক্যাথরিন এত পাল্টে গিয়েছে যে সে যেন এখন আমার অন্য মেয়ে। সত্যি কথা বলতে কি, ওরা তো পরিবর্তন হয়েছে যে ওকে এখন চিনতেই পারছি না। মাত্র কদিন আগের দজ্জাল মেয়ে ক্যাথরিনকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না ওর মধ্যে। এ নতুন মেয়ে, নতুন মেয়েকে আমি 20,000 ক্রাউন দেবো। পেট্রুসিও শ্বশুরকে চিৎকার করে বলতে লাগলো, আরেকটু অপেক্ষা করুন, দেখবেন আপনার মেয়ে আরও কত পাল্টে গিয়েছে। সে কি ছিল আপনি জানেন? দেখুন আপনি এবার কি হয়েছে। বিয়াঙ্কার হর্টেনসিও বউকে সঙ্গে নিয়ে ক্যাথরিন ঘরে ঢুকলো।
লুসেন্সিও আর হর্টেনসিওর দিকে তাকিয়ে পেট্রুসিও বলল, দেখছো, তোমাদের অবাধ্য স্ত্রীর দিকে বুঝিয়ে সুঝিয়ে এই ঘরে নিয়ে এসেছে ক্যাথরিন। ওরা দুজন চুপ করে রইল। পেট্রুসিওর কথার কোনো প্রতিবাদ করলো না। তারপর ক্যাথরিনের দিকে তাকিয়ে পেট্রুসিও বলল, তোমার টুপিটা খুলে ফেলো, ওটা তোমাকে মানাচ্ছে না। টুপিটাকে মেঝেতে ফেলে দাও তো, পা দিয়ে পিষে ফেলো ওটাকে। ক্যাথরিন সঙ্গে সঙ্গে স্বামীর আদেশ পালন করলো। হায় ভগবান! হর্টেনসিও অস্তে চিৎকার করে উঠল, এ কি বোকামি! আমাকে দিয়ে এরকম বোকার কাজ কেউ করাতেই পারবে না। পেট্রুসিওর দিকে তাকিয়ে বিয়াঙ্কা বলল, আপনি এটাকে বাধ্যতা মনে করেন? কিন্তু আমি বলবো এটা হলো বোকামি, চূড়ান্ত বোকামি। লুসেন্সিও বলল, প্রিয় বিয়াঙ্কা, তুমি যদি এমনই বোকামি করতে তাহলে বাজিতে হেরে আমাকে 100 ক্রাউন গুনে দিতে হতো না। তোমার বুদ্ধির জন্যই তো আমি বাজিতে 100 ক্রাউন হারালাম। বিয়াঙ্কা বলল, এটা তোমার দোষ, এরকম বাজিতে রাজি হয়ে তুমি বোকামি পরিচয় দিয়েছো। লুসেন্সিও একথার উত্তরে আর কিছু বলল না। পেট্রুসিও বলল, ক্যাথরিন, এইসব মহিলাদের কাছে বলো স্বামীর প্রতি তাদের কী কর্তব্য। ক্যাথরিন যখন মধুর স্বরে স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য সম্পর্কে উপদেশ দিতে লাগলো, তখন সবাই অবাক হয়ে শুনতে লাগলো তার কথা। ক্যাথরিন বলতে লাগলো প্রতিভক্তির কথা, স্বামীর প্রতি নিঃশর্ত আনুগত্যের কথা। সে বলল, স্ত্রীর কর্তব্য হলো স্বামীর আজ্ঞা পালন করা। স্বামী অসন্তুষ্ট হতে পারেন এমন কাজ করা স্ত্রীর পক্ষে মোটেই উচিত নয়। স্বামীর সেবা করা স্ত্রীর সবচেয়ে ধর্ম। স্বামী তার সবচেয়ে বড় বন্ধু, সবচেয়ে কাছের মানুষ। বিপদে আপদে স্বামী স্ত্রীকে রক্ষা করেন। স্ত্রীর জীবনে স্বাচ্ছন্দ্য আনার জন্য স্বামী দূর দূরান্তরে ছুটে যান ঝঞ্ঝা ক্ষুব্ধ সমুদ্রে, রুক্ষ মরু প্রান্তরে। যিনি এত করেন তিনি স্ত্রীর কাছে চান একটু ভালোবাসা, একটু বাধ্যতা। স্ত্রী যদি স্বামীকে ভালো না বাসে, স্ত্রী যদি স্বামীর বাধ্য না হয়, তবে তার চেয়ে বড় দুঃখ কী আছে? যে স্ত্রী স্বামীর আরাধ্য হয় সে মহাপাপ করে। স্ত্রীর সব কর্তব্যের উপরে হচ্ছে স্বামীর প্রতি কর্তব্য। এই কর্তব্য ঠিকমতো পালন করাই হলো স্ত্রীর মহাধর্ম। ক্যাথরিনের কথা শুনে সবাই তো থ হয়ে গেল। কোথায় গেল সেই দরজার ক্যাথরিন? এ তো এক অন্য অতি সুশীলা পতিব্রতা নারীর মুখের কথা। পেট্রুসিও উল্লাসে বলল, চমৎকার বলছে ক্যাথরিন, চমৎকার। লুসেন্সিও বলে, পেট্রুসিও, শেষ পর্যন্ত তুমিই জিতলে, এ কথা আমি স্বীকার করছি। হর্টেনসিও বলল। সিনার ব্যাপটিস্ট এবং সিনার ভিনসেন্সিও এরা দুজনও ক্যাথরিনের আচরণে খুব খুশি হলেন। পেট্রুসিও বলল, তাহলে তোমরা স্বীকার করছো যে আমিই জিতেছি? আমার পত্নী ভাগ্যই সবচেয়ে ভালো? নিশ্চয়ই। লুসেন্সিও এবং হর্টেনসিও সমস্যার উত্তর দিল। বেশ, আমি তোমাদের শুভরাত্রি জানাই। অনেক রাত হয়েছে, এবার বিশ্রামের প্রয়োজন। চলো ক্যাথরিন। ক্যাথরিনকে নিয়ে পেট্রুসিও চলে গেল। পাদুয়া নগরীতে ক্যাথরিন বিখ্যাত হয়ে গেল। দরজার এবং মুখোটা হিসেবে নয়, সবচেয়ে বাধ্য, সবচেয়ে কর্তব্যপরায়ণা স্ত্রী হিসেবে। দজ্জালকে পোষ মানাবার কাহিনী এখানেই শেষ হলো। এখানেই শেষ হলো উইলিয়াম শেক্সপিয়ার রচিত কমেডি দ্য টেমিং অব দ্য শ্রিউ। 15 সেপ্টেম্বর 2022 এই পর্ব শুধুমাত্র ভেবে দেখতে পারেন এই চ্যানেলে সম্প্রচারিত। গল্পপাঠ সম্পাদনায় ছিলাম আমি তমনাশ। শেষ হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার রচিত কমেডি দ্য টেমিং অব দ্য শ্রিউ। আর আগামী 22 সেপ্টেম্বর 2022 ঠিক সকাল 9টায় শুধুমাত্র ভেবে দেখতে পারেন এই চ্যানেলে দেখুন কিং জন, উইলিয়াম শেক্সপিয়ার রচিত। ধন্যবাদ।